মাইক্রোটিক কোর্সের আজকে আমরা ডে 1 নিয়ে আলোচনা করব। ডে 1 মূলত হচ্ছে মাইক্রোটিক কোর্সের বেসিক বা ইন্ট্রোডাকশন ক্লাস। তো মূলত এর আগে আমরা মাইক্রোটিকের উপরে ইন্ট্রোডাকশন এবং বেসিক যে প্রি রিকুইজিট বা রিকোয়ারমেন্ট হিসাবে আইপি অ্যাড্রেস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা মাইক্রোটিক কোর্সের যে ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো আমাদের মূলত ডে 1 ডে 2। তো ডে 1 হচ্ছে ফান্ডামেন্টাল বা বেসিক ক্লাস। মূলত আজকে থেকেই আমাদের মাইক্রোটিক কনফিগারেশন শুরু হবে এবং কিভাবে মাইক্রোটিক ম্যানেজ করতে হয় বা ইন্টারনেট কনফিগার করতে হয়, মাইক্রোটিক থেকে ইন্টারনেট কীভাবে প্রোভাইড করতে হয়, এই বিষয়গুলো আজকে থেকে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো তার আগে আমি এই স্লাইডটা আরেকটু ব্রিফ করব, যদিও এটা এর আগে আমরা আরও মানে কথা বলেছিলাম এটা নিয়ে। তো মূলত আজকে আরেকটু সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যে আমাদের মূল টার্গেট হচ্ছে এই মাইক্রোটিক রাউটার। এই রাউটার আমরা শিখব। হ্যাঁ, তো এখন যেহেতু রাউটারে ইন্টারনেট জেনারেট করা যায় না, তাহলে ইন্টারনেট কী করতে হবে, নিতে হবে বা সার্ভিসটা নিতে হবে। তো সেই দিক থেকে মূলত এই রাউটারের দুইটা সাইড, একটা হচ্ছে ওয়ান সাইড, একটা হচ্ছে ল্যান সাইড। তো প্রকৃতপক্ষে আমরা যে কোনো রাউটারই কনফিগার করি না কেন, আমাদের এই দুইটা সাইড কনসিডার করতে হবে প্রত্যেকটা রাউটারের ক্ষেত্রেই। একটা হচ্ছে ওয়ান সাইড, একটা হচ্ছে ল্যান সাইড। আচ্ছা, তো ওয়ান সাইড আমরা কিভাবে কনফিগার করতে পারি? তো সাধারণত ওয়ান সাইড কনফিগারেশনের জন্য আমাদের যে ইনফরমেশনগুলো প্রয়োজন, সেগুলো আমাদেরকে কে প্রোভাইড করবে? আমাদের আইএসপি বা আপস্ট্রিম, অর্থাৎ আমরা যাদের কাছ থেকে বা যার কাছ থেকে ইন্টারনেট সার্ভিসটা নিব, তারাই আমাদেরকে এই ইনফরমেশনগুলো প্রোভাইড করবে। তো এখানে ছোট নোট দেওয়া আছে একটা, যে অল ইনফরমেশন উইল বি প্রোভাইডেড বাই আইএসপি। তার মানে ওয়ান কনফিগারেশনের জন্য আমাদের যত ইনফরমেশন দরকার সব কিছু আমাদেরকে আইএসপি প্রোভাইড করবে। এখানে এক্সাম্পল হিসেবে আইএসপি দেওয়া আছে, যদি আইএসজি হয় তাহলে আইএসজি। এখন এক নাম্বার কি? স্ট্যাটিক। স্ট্যাটিক মানে হচ্ছে যে আপস্ট্রিম আমাদেরকে ম্যানুয়ালি আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, ডিএনএস এগুলো বলে দিবে। আমরা রাউটারের ওই পোর্টে কনফিগার করব যেই পোর্টে আপস্ট্রিমের কেবলটা এসে প্লাগ ইন করবো বা লাগবে। ওই পোর্টটাতে আমরা কি করব? এই আইপি অ্যাড্রেস এবং অন্যান্য ইনফরমেশনগুলো কনফিগার করব ম্যানুয়ালি। এই কনফিগারেশন ম্যানুয়ালি করাটাকেই বলা হচ্ছে ওয়ান কনফিগারেশন বা ওয়ান স্ট্যাটিক কনফিগারেশন। হ্যাঁ, আচ্ছা। তো এরপর হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট। ডিএসসিপি ক্লায়েন্ট হচ্ছে যে আপস্ট্রিম আমাদেরকে বলে দিছে যে আমরা শুধু কেবল লাগালেই ইন্টারনেট পাবো, আমাদের কোনো কনফিগারেশন করতে হবে না। তো এটার মানেই হচ্ছে আমাদেরকে ডিএসসিপি সার্ভিস প্রোভাইড করছে, সেই রেসপেক্টে আমাদেরকে মাইক্রোটিকে ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করতে হবে। কোন পোর্টে? যেই পোর্টে আইএসপির কেবলটা আমরা প্লাগ ইন করব। যদি নর্মালি আমাদের কম্পিউটার হয়ে থাকে, তাহলে কম্পিউটার আমরা কি করি? অবটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি সিলেক্ট করে দিই, তাহলে ডিএসসিপির মাধ্যমে অটোমেটিক্যালি কি আইপি পেয়ে যায়। ঠিক সেই কনফিগারেশনটাই সিঙ্গেল একটা ক্লিকের কাজ, সেটাই হচ্ছে এই ডিএসসিপি ক্লায়েন্ট মাইক্রোটিকে কনফিগার করতে হবে, তাহলে রাউটারে ইন্টারনেট চলে আসবে। যদি আইএসপি আমাদেরকে বলে ইউজার নেম পাসওয়ার্ড কনফিগার করলে আমরা ইন্টারনেট পেয়ে যাব, তাহলে সেটা হচ্ছে পিপিপিওই ক্লায়েন্ট। আচ্ছা, আর ওয়্যারলেস ক্লায়েন্ট এটা হচ্ছে অপশনাল, জাস্ট আমরা একদিন দেখবো ল্যাবে। এটা মূলত প্রোডাকশন বা আইএসপি নেটওয়ার্ক এগুলো করা হয় না। মূলত আমরা মোবাইলে যেভাবে ওয়াইফাই ইউজ করি, ঠিক একইভাবে আমি মাইক্রোটিকে কোনো কেবল কানেক্ট করব না, আমি কি করব? ওয়াইফাইয়ের মাধ্যমে ওয়ান কনফিগারেশন করব। রেডিও লিঙ্ক না অ্যাকচুয়ালি, মানে এটা জাস্ট ওয়াইফাই। আমরা নর্মালি নর্মালি হ্যাঁ, সেই ওয়াইফাইটাই আমি আমার রাউটারে কানেক্ট করতে পারবো। আসলে এখন আমার এই এখানে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে মাইক্রোটিকে ওয়ান কনফিগারেশন, তার মধ্যে একটা হচ্ছে স্ট্যাটিক, ডিএসসিপি ক্লায়েন্ট, পিপিওই ক্লায়েন্ট।
ওয়্যারলেস ক্লায়েন্টটা হচ্ছে বলছিলাম যেটা অপশনাল, এটা নর্মালি কাজে লাগে না। বিষয়টা হচ্ছে কি যে মাইক্রোটিক রাউটারে আমি ইন্টারনেট কনফিগার করব, আমার উপরে যে তিনটা স্টেপ ছিল স্ট্যাটিক, ডিএসসিপি ক্লায়েন্ট, পিপিও ক্লায়েন্ট, তিনটার মধ্যেই আমি যেটাই করি না কেন আমাকে ডিরেক্টলি কেবল কানেক্ট করতে হবে। কিন্তু যদি আমার কাছে কোনো কেবল না থাকে, ধরেন না মোবাইলে ওয়াইফাই চালাই, ল্যাপটপে ওয়াইফাই চালাই, ঠিক একইভাবে আমি চাচ্ছি মাইক্রোটিক রাউটারে আমি ওয়াইফাই এর মাধ্যমে ইন্টারনেট কনফিগারেশন করব। এটা হচ্ছে সেই ওয়্যারলেস ক্লায়েন্ট। আর আপনার প্রশ্ন যেটা ছিল যে বাসায় আমরা এই ওয়াইফাই পাই না, মাইক্রোটিকের মানে আচ্ছা, এরপরে আমরা ল্যান কনফিগারেশনের ক্ষেত্রে একটু দেখি যে এখানে ছোট নোট দেওয়া আছে যে যখন আমরা নিজেরাই আইএসপি হিসেবে কাজ করব, অর্থাৎ আমরা নিজেরাই ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করব, অর্থাৎ রাউটার থেকে এখন ইন্টারনেট প্রোভাইড করব। তো সেক্ষেত্রে আমরা এখানে টোটাল 5টা অপশন ব্যবহার করতে পারি। নাম্বার 1 স্ট্যাটিক। স্ট্যাটিকের জন্য এখানে যে যে ইনফরমেশন লাগবে এখানেও একই ইনফরমেশন লাগবে। ডিএসসিপি সার্ভার, ডিএসসিপি সার্ভার আমরা কখন করব? যখন আমরা সার্ভিসটা প্রোভাইড করব তখন আমাদের ডিএসসিপি সার্ভার কনফিগারেশন করতে হবে। আর যখন আমরা সার্ভিস রিসিভ করব তখন আমাদের ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগারেশন করতে হবে। পিপিওই সার্ভার অনুরূপভাবে, পিপিওই সার্ভার হচ্ছে যখন সার্ভিস আমরা প্রোভাইড করব তখন পিপিওই সার্ভার কনফিগার করতে হবে, তাহলে আমরা ক্লায়েন্টকে ইউজার নেম পাসওয়ার্ড প্রোভাইড করার মাধ্যমে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতে পারবো। হটস্পট একইভাবে, হটস্পট আমরা কনফিগারেশন করে একটা ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে আমরা ক্লায়েন্টদেরকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতে পারবো। হ্যাঁ, তবে এখানে একটা বিষয় দেখেন যে পিপিও এর ক্ষেত্রেও ইউজার নেম পাসওয়ার্ড, হটস্পটের ক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড দুইটা মনে হচ্ছে সিমিলার, কিন্তু না, আসলে দুইটার মেকানিজম সম্পূর্ণ ভিন্ন। তো পিপিওই যদি আমরা এই সার্ভিসটা প্রোভাইড করি সেক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড দ্বারা অথেন্টিকেটেড হওয়ার পরেই একটা ইউজার আইপি পাবে এবং ইন্টারনেট পাবে। আর হটস্পটের ক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেটেড হওয়ার আগেই ওই ডিভাইস বা ওই ইউজার আইপি পেয়ে যাবে। কেন? কারণ হটস্পটের ব্যাকএন্ডে ডিএসসিপি সার্ভার কাজ করবে। তাহলে হটস্পট কি জন্য লাগতেছে? মূলত অথেন্টিকেশন, মানে কেবল লাগালেই একটা ইউজার আইপি, ডিএনএস গেটওয়ে এগুলো পেয়ে যাবে, কিন্তু সে ইন্টারনেট পাবে না। কখন পাবে? যখন সে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেটেড হবে তখনই সে ইন্টারনেট পাবে। তো হটস্পট, পিপিও থেকে হটস্পট দিয়ে আমরা ম্যাসিভ ইউজার বা র্যান্ডম ইউজার ম্যানেজ করতে পারবো বা বাল্ক ইউজার ম্যানেজ করতে পারবো। হ্যাঁ, মানে এখানে আসলে আমি ইচ্ছা মতো আমার ইউজার এবং তার লিমিটেশন দিয়ে রাখতে পারবো, সেই অনুযায়ী আমার কাছ থেকে যারা সার্ভিস নেবে সেই প্যাকেজগুলো একজন একটা নিতে পারবে ইচ্ছা মতো। এখানেও ব্যান্ডউইথ ম্যানেজ করা যায়, এখানেও বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দেওয়া যায়। তো আমরা এগুলো হটস্পটের ক্লাসে দেখব। তো মূলত ল্যান সাইট মানে ক্লায়েন্টকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করার জন্য একটা অপশন হচ্ছে স্ট্যাটিক, ডিএসসিপি সার্ভার, পিপিও সার্ভার, হটস্পট, আর হচ্ছে ওয়্যারলেস, মানে কাউকে যদি ওয়াইফাই বা ওয়াইফাই জোন ক্রিয়েট করার মাধ্যমে দিতে পারি। আবার আমরা একই সাথে এই কাজটাও করতে পারি যে একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করলাম, আমরা ওয়াইফাইয়ের মাধ্যমে ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করব, কিন্তু ব্যাকএন্ডে হটস্পট কাজ করবে। তার মানে ওয়াইফাই কানেক্ট হলে, ওয়াইফাই কানেক্ট হতে গেলে আমাদেরকে এসএসআইডি পাসওয়ার্ড মানে ওয়াইফাই নাম আর পাসওয়ার্ড লাগবে। ওয়াইফাই নাম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হওয়া সত্ত্বেও একজন ইউজার বা গ্রাহক ইন্টারনেট পাবে না। কখন? যতক্ষণ না সে হটস্পট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেটেড হয়। তার মানে ওয়াইফাই এর ব্যাকএন্ডে হটস্পটও কাজ করানো যাবে। ঠিক আছে? আচ্ছা, এগুলো আমরা এক এক করে সবই দেখব। তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস নর্মালি, তো এখানে দেখেন যে টপিকগুলো আছে পিসি বেসড মাইক্রোটিক ইনস্টলেশন। মূলত আমরা আজকে একটা কম্পিউটারকে মাইক্রোটিক রাউটারে পরিণত করব। তার কারণটা কি? কারণ হচ্ছে মাইক্রোটিক শিখতে গেলে আমাদেরকে রাউটার লাগবে। এখন যদি আমাদের কাছে রাউটার না থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমাদের কাছে কম্পিউটার আছে কিন্তু রাউটার নাই, তাহলে আমরা পিসি বেসড মাইক্রোটিক বা কম্পিউটারকে মাইক্রোটিক বানায় সেখানে আমরা মাইক্রোটিক শিখতে পারি। এখন একটা রিয়েল মাইক্রোটিকের সাথে ওই পিসি বেসড মাইক্রোটিকের কনফিগারেশনের কোনো ডিফারেন্স আছে কিনা? কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। ঠিক আছে, হয়তো পোর্টের নাম একটু কম বেশি হতে পারে, যেমন হয়তো একটা রিয়েল মাইক্রোটিকে 5টা পোর্ট আছে, হয়তো আমরা পিসি বেসড মাইক্রোটিকে 2টা পোর্ট 3টা পোর্ট নিয়ে কাজ করবো, জাস্ট এতটুকু, কিন্তু পোর্টের নামটা কিন্তু একই, ইথার 1, ইথার 1, ইথার 1, ইথার 2, ইথার 3 এরকম। তো
পিসি বেসড মাইক্রোটি কি রিয়েল নেটওয়ার্কে ইউজ করা হয় কিনা? পিসি বেসড মাইক্রোটি রিয়েল নেটওয়ার্কে ইউজ করা হয়। যেমন ধরেন হয়তো ব্যান্ডউইথ অনেক বেশি হ্যান্ডেল করতে হবে, তো সেক্ষেত্রে আমরা রাউটার বোর্ডের পরিবর্তে বা রাউটার কিনে আনার পরিবর্তে আমরা একটা ভালো মানের সার্ভার, হ্যাঁ, বা একটা সিপিইউ একটা রেডি করে সেখানে আমরা কি করতে পারি, মাইক্রোটিকের ওএস দিয়ে সেই ডিভাইসটা দিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করা যায়। এটাকে বলা হচ্ছে পিসি বেসড মাইক্রোটিক। মূলত কম্পিউটারকে আমরা রাউটার হিসাবে ইউজ করব, এটা হচ্ছে পিসি বেসড। এরপর হচ্ছে ফার্স্ট টাইম অ্যাক্সেস। ফার্স্ট টাইম অ্যাক্সেস মানে হচ্ছে আমরা রাউটারে প্রথমবার কিভাবে অ্যাক্সেস করব মাইক্রোটিক রাউটারে, ঠিক আছে? কেননা একটা রাউটার কনফিগারেশন তো করতে হবে, তার আগে তো সেই রাউটারে অ্যাক্সেস দিতে হবে। এখন যদি আমরা রাউটারে প্রথমবার কিভাবে লগ ইন করবো সেটাই ভালো করে না বুঝি, বা যে কোনো রাউটারে আমরা ফার্স্ট টাইম কিভাবে লগ ইন করবো সেটা যদি ভালোভাবে না বুঝি, তাহলে কনফিগারেশন তো দূরের কথা, তাই না? কনফিগার তো এরপরে। আচ্ছা, তাহলে আমরা দেখবো যে কিভাবে ফার্স্ট টাইম একটা রাউটারে অ্যাক্সেস নিতে হয়। এরপর হচ্ছে 4 ওয়েস অফ ওয়ান কনফিগারেশন। ওয়ান কনফিগারেশন 4 ধরনের। তার মানে হচ্ছে আমরা উপরের স্লাইডে দেখলাম যে স্ট্যাটিক, ডিএসসিপি ক্লায়েন্ট, পিপিইউ ক্লায়েন্ট এবং হচ্ছে ওয়্যারলেস ক্লায়েন্ট, এই 4টা কিভাবে রাউটারে কনফিগারেশন করা যায়। তো আমরা আজকে বেসিক্যালি স্ট্যাটিক এবং ডিএসসিপি ক্লায়েন্ট দেখব, অন্যান্য দিনে পিপিইউ ক্লায়েন্ট এবং ওয়্যারলেস দেখব। লাইসেন্স। লাইসেন্স আমাদের কেন লাগবে? তো নর্মালি আমরা যখন কোনো সফটওয়্যার বা উইন্ডোজ যখন ইনস্টল দিই তখন আমাদের কি লাইসেন্স কি দিতে হয়, তাই না? তো অনুরূপভাবে আমরা যখন একটা কম্পিউটারে বা একটা ডিভাইসে আমরা যখন মাইক্রোটিকের ওএস ইনস্টল দিব, এখানে ডিভাইস বলতে কম্পিউটার বেসড ডিভাইস আর কি, হ্যাঁ, পিসি বেসড। তো যখন ইনস্টল দিব তখন আমাদেরকে লাইসেন্স কনসিডার করতে হবে, লাইসেন্স দিতে হবে। কেন? কারণ যখন নতুন করে ওএস ইনস্টল দিব তখনই আমাদের সেই লাইসেন্সের ইস্যুটা আসবে। কেন? আমরা তো রাউটার বোর্ড কিনে নিই নাই, আমরা কি করছি, আলাদা বোর্ডে, আলাদা মাদার বোর্ডে বা আলাদা হার্ডওয়্যারে মাইক্রোটিকের ওএসটা দিচ্ছি, এর জন্য আমাদেরকে সেই লাইসেন্সটা কনসিডার করতে বা দিতে হবে। কিন্তু যদি আমরা রেডিমেড রাউটার বা রাউটার বোর্ড, যেমন ধরেন সিসিআর 1016 একটা মডেল আছে, যদি আমরা এই ধরনের অথবা যে কোনো যে রাউটার বোর্ড, যে কোনো রাউটার যেগুলো আমরা কিনে নিয়ে আসি, যে কোনো রাউটার বোর্ড যদি আমরা নতুন করে ওএস দিই সেক্ষেত্রে আমাদের লাইসেন্স দিতে হবে না। কেন? কারণ রাউটার বোর্ডের লাইসেন্স বিল্ট ইন, বাই ডিফল্ট বিল্ট ইন, ঠিক আছে? কিন্তু লাইসেন্স কখন দিতে হবে? যখন আমরা অন্য কোনো বোর্ডে বা অন্য কোনো হার্ডওয়্যারে লাইসেন্স দিব, রাউটার বোর্ড ছাড়া। যেমন এই পিসি বেসড মাইক্রোটিক, তো এটা দেওয়ার পর আমাদেরকে লাইসেন্স কি দিতে হবে। এখন লাইসেন্স কি এখানে আমরা শেখার জন্য একটা ডেমো লাইসেন্স কি নিয়ে কাজ করব। আর ডেমো লাইসেন্স কি যেভাবে মাইক্রোটিক ইন্টিগ্রেট করব, আমরা যদি পেইড লাইসেন্স কি দিতে হয় অনুরূপভাবে বা একইভাবে করতে পারবো, কোনো ডিফারেন্স নেই। এরপর হচ্ছে 3 ওয়েজ অফ প্যাকেজ আপগ্রেডেশন। মূলত মাইক্রোটিকের প্যাকেজ বা সফটওয়্যার, আমরা নর্মালি যেটাকে সফটওয়্যার হিসেবে চিনি, মাইক্রোটিক ক্ষেত্রে সেটা হচ্ছে প্যাকেজ। তো এই প্যাকেজ আমরা কিভাবে আপগ্রেড করতে পারি? ভার্সন ডাউনগ্রেড, মূলত বর্তমান থেকে পূর্বের কোনো ভার্সনে চলে যাওয়া, ডাউনগ্রেড হয়ে যাওয়া। সুতরাং ডাউনগ্রেডের কাজটা খুবই কম, তেমন লাগে না। নিউ প্যাকেজ ইনস্টল। নিউ প্যাকেজ ইনস্টল বলতে নর্মালি আমরা যখন কম্পিউটারে উইন্ডোজ দিই, উইন্ডোজ দেওয়ার পরে আমাদের হয়তো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে হবে। তো মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য আমাদের কি সফটওয়্যার লাগবে? মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন লাগবে, তাই না? যখন ওই সফটওয়্যার ইনস্টল দেবো তখন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস এগুলো পাবো, তাই না? তো মাইক্রোটিকের ক্ষেত্রেও একই রকম। যদি রাউটার ওএস দেওয়া আছে, রাউটার অলরেডি চলতেছে, অলরেডি রাউটার দিয়ে আমরা সার্ভিস প্রোভাইড করতেছি, কিন্তু আমার স্পেসিফিক কোনো একটা কাজের জন্য কোনো একটা সফটওয়্যার লাগবে, যেই সফটওয়্যার মাইক্রোটিক ওই মুহূর্তে ইনস্টলেশন নাই, তাহলে আমি কিভাবে ইনস্টল করতে পারি? এটা হচ্ছে সেই নিউ প্যাকেজ ইনস্টল। তার মানে রাউটারের কনফিগারেশন, রাউটারের কোনো ধরনের কোনো প্রবলেম হওয়া ছাড়াই আমরা কিভাবে স্মুথলি বা ভালোভাবে একটা প্যাকেজ ইনস্টল করতে পারি সেটা দেখব। সেক্ষেত্রে আমাদের কি কি বিষয় খেয়াল রাখতে হবে, হ্যাঁ? তো দেখেন এখানে ডে 1, ডে 2 মূলত পাশাপাশি, মূলত পাশাপাশি। যেমন এখানে উইনবক্স ইন্ট্রোডাকশন, তাহলে আমরা যখন মাইক্রোটিকে ফার্স্ট টাইম অ্যাক্সেস করবো উইনবক্স দিয়ে, তখনই কিন্তু উইনবক্স সম্পর্কে বলা হয়ে যাবে। আচ্ছা, আর বাকিগুলো কিন্তু আমরা কাজ করতে করতে দেখবেন যে উইনবক্সে কত ধরনের কাজ করা যায় বা কিভাবে আমরা করি, হ্যাঁ?
আচ্ছা, আইপি অ্যাড্রেসিং অলরেডি আমরা আলোচনা করছি। হ্যাঁ, এরপরে হচ্ছে নেট, নেট কনফিগারেশন, সাবনেট, গেটওয়ে, ডিএনএস, এগুলো আমরা কি সাবনেটিং করার সময় বিশেষ করে সাবনেট, হ্যাঁ, এই ব্যাপারটা আমরা কিন্তু কি করছি, সাবনেটিং করছি অলরেডি, সাবনেট বের করছি, একটা নেটওয়ার্কে ভেঙে ছোট ছোট সাবনেট বের করছি। আচ্ছা, তো এই বিষয়গুলো আমরা দেখবো যে রাউটারে কিভাবে কনফিগারেশন করতে হয়, এই জন্য ডে 1 ডে 2 পাশাপাশি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে একটা কম্পিউটার রেডি করতে হবে, সেখানে মাইক্রোটিকের ওএস দিব, দেওয়ার পরে আমরা কনফিগারেশন করব। যে পিসি বেসড মাইক্রোটিক আমরা কনফিগার করার জন্য আমাদের এখানে কি লাগবে? আমাদের এই কম্পিউটারে এখন যেমন উইন্ডোজ 10 চলতেছে, তো আমরা আসলে এই উইন্ডোজ রানিং থাকা অবস্থায় আমরা কিন্তু অন্য কোনো অপারেটিং সিস্টেম দিয়ে এই মুহূর্তে কাজ করতে পারবো না। রানিং থাকা অবস্থায় কারণটা কি? কারণ হচ্ছে এখানে আমি একটা ড্রাইভে কি করছি, একটা ওএস দিয়ে দিছি। এখন আমাকে যদি আর একটা ওএস দিতে হয়, তাহলে আমি সেম ড্রাইভে দিতে পারবো না, অন্য ড্রাইভে দিতে হবে। তাহলে আমি অন্য ড্রাইভে যখন ওএসটা দিব, তখন যেটা হবে, আমি যখন পিসিটা রান করব, আমাকে যে কোনো একটা ওএস রান করতে হবে। যে অনেক পিসিতে ডুয়েল বুট করা থাকে, যেরকম যে অন করার সময় বলে যে আমি কি কোন ওএসটাতে যেতে চাই, সিলেক্ট করতে হয় এরকম। আচ্ছা, তো ঠিক একইভাবে মাইক্রোটিক যদিও বলতেছে রাউটার, কিন্তু এটা তো অপারেটিং সিস্টেম ওএস, তাহলে এটা আমাদেরকে একটা কম্পিউটারে দিতে হবে। এখন সমস্যা হচ্ছে আমি উইন্ডোজ 10 রানিং থাকা অবস্থায় এই ওএস দিতে পারবো না। তাহলে এর জন্য আমার একটা কি করতে হবে, এখানে আলাদা একটা এনভায়রনমেন্ট লাগবে, আলাদা একটা এনভায়রনমেন্ট বা একটা ভার্চুয়াল সিস্টেম লাগবে। হ্যাঁ, এখন কে আমাকে এই সিস্টেমটা প্রোভাইড করবে, এনভায়রনমেন্টটা কে দিবে? এটা হচ্ছে ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশন। এই সফটওয়্যারটা আমাকে এরকম আলাদা একটা প্ল্যাটফর্ম বা এনভায়রনমেন্ট দিয়ে দিবে, যেখানে আমি মাল্টিপল, শুধু একটা না, মাল্টিপল ভার্চুয়াল কম্পিউটার নিয়ে কাজ করতে পারবো। একটা মেইন কম্পিউটার আমি যেরকম কাজ করতে পারবো, যেরকম পারফর্ম করতে পারবো, আমি ওই ভার্চুয়াল মাইক্রোটিকও ঠিক একইভাবে কাজ করতে পারবো। ঠিক আছে, তাহলে এর জন্য আমাদের কি সফটওয়্যার লাগবে? ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশন। এইখানে অলরেডি ইনস্টলেশন করা আছে। এটা হচ্ছে আমি ফাইল, তো আমাদের ভিএমওয়্যার ইনস্টল করার পরে এখন যেটা করতে হবে, এখানে একটা ভার্চুয়াল কম্পিউটার ক্রিয়েট করতে হবে। আর কিভাবে করব? এখানে উপরে ফাইল নিউ ভার্চুয়াল মেশিন আছে, হ্যাঁ, অথবা কন্ট্রোল এন দিয়ে করতে পারি। আচ্ছা, তো এখন এই ভার্চুয়ালে অনেকভাবে কাজ করা যায়, ভার্চুয়াল অনেকভাবে কাজ করা যায়। তো আমি সবার আজকে যেহেতু প্রথমবার দেখাচ্ছি, তাহলে একটু অন্যভাবে দেখাই। প্রথম কাজ হচ্ছে যে আমরা ভিএমওয়্যার ওপেন করলাম, ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, যে আমরা আমাদের কম্পিউটারের কোথায় ইনস্টল করব। ঠিক আছে, তাহলে আমি এই ড্রাইভে ইনস্টল করব, মানে মাইক্রোটিক যে ইনস্টল করব, কোথায় করব? তো এখানে আমাদের, আচ্ছা, এটা হচ্ছে 85 প্লাস, আপনাদেরটা সব এই 85 এর ভিতরেই থাকবে, এলোমেলো না করে। হ্যাঁ, তাহলে ব্যাচ 85 না, এখানে আমি এমকেটি নামে একটা ফোল্ডার করতেছি, এমকেটি। আচ্ছা, এই ফোল্ডারের ভিতরে আমি এখন একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমি এখন নাম দিচ্ছি এটা B85R1। এইভাবে যতগুলো রাউটার কনফিগার করব, B85 R1 R2 R3 এরকম নাম। তাহলে আপনাদের এই ফোল্ডারের ভিতরে আমি আগে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম B85 R1, এখানে দেখেন কোনো কিছুই নাই। তো এরপরে কি করতে হবে? মাইক্রোটিকের অপারেটিং সিস্টেম ডাউনলোড করে এখানে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই ফোল্ডার তো অ্যাজ ইউজুয়াল, এটা আমি এখানে করলাম, আপনারা যে কোনো ড্রাইভে করতে পারেন, তবে সি ড্রাইভে না করা ভালো। অনেক সময় দেখেন সি ড্রাইভে এখানে 12 জিবি মাত্র ফ্রি আছে। ঠিক আছে, তো সি ড্রাইভের পরিবর্তে অন্য ড্রাইভে কাজ করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমি যাব মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইট microtik.com। গত ক্লাসে বলেছিলাম যে ওয়েবসাইটটা ব্রাউজ করার জন্য। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মাইক্রোটিকের অফিসিয়াল ওয়েবসাইট। মাইক্রোটিকের জন্য যত সফটওয়্যার লাগবে সবকিছু এখানে দেয়া আছে, জাস্ট আমাদেরকে বুঝতে হবে যে আমার কোনটা দরকার। তাহলে এই ওয়েবসাইট থেকে আমি আসবো এখন সফটওয়্যারে আসার পরে এখানে ভার্সন 7 আছে এবং ভার্সন 6 আছে।
তাই আমি ভার্সন 6 এ ক্লিক করব। আমরা দুইটাই দেখব, 7ও দেখব 6ও দেখব। ঠিক আছে, আগে 6টা দেখব। তো ভার্সন 6 এ আমরা এখানে x86 কম্পিউটারের জন্য আর্কিটেকচার হচ্ছে x86, এটা হচ্ছে পিসি বেসড। তাহলে x86 যেমন টিলি সিসিআর এর জন্য আর্কিটেকচার, পিপিসি, এসএমআইপিএস, এগুলো হচ্ছে এক একটা রাউটারের আর্কিটেকচার, সেই অনুযায়ী এই সফটওয়্যারগুলো। হ্যাঁ, উপরে আর্কিটেকচার, তার আন্ডারে সফটওয়্যারগুলো। তাহলে আমাদের হচ্ছে x86 এর আন্ডারে এই সফটওয়্যারগুলো আছে। ঠিক আছে, এখন আমাদের কোনটা প্রয়োজন? তো আমাদের এখন যেহেতু আমরা কি করব, সম্পূর্ণ নতুন করে ইনস্টল করব, এজন্য আমাদের লাগবে সিডি ইমেজ। নর্মালি খেয়াল করে দেখেন, আগে যখন আমরা উইন্ডোজ দিতাম, সিডি ডিস্ক দিয়ে উইন্ডোজ দিতাম, তারপরে কি পেন ড্রাইভ আসার পরে সিডি বাদ দিয়ে পেন ড্রাইভ দিয়ে দেওয়া শুরু করলাম, এরকম না? তো এই হচ্ছে বিষয়, আমাদের সেই সিডি ইমেজ বা আইএসও ফাইল লাগবে। এখন এইখানে দেখেন, এর সোজায় দুইটা ফাইল আছে, আমার কোনটা লাগবে? ঠিক আছে, আমি কি এটা ক্লিক করব না এটা ক্লিক করব? একটু উপরের দিকে গেলে দেখেন, প্রথম যে কলাম তার নাম দেখাচ্ছে লং টার্ম, এরপর হচ্ছে স্টেবল। লং টার্ম মানে আরেকটা নাম হচ্ছে বাগ ফিক্স। ঠিক আছে, লং টার্মের আরেকটা নাম হচ্ছে বাগ ফিক্স। আচ্ছা, মূলত লং টার্ম বা বাগ ফিক্স এর অর্থ হচ্ছে এই ওএস গুলোতে কোনো প্রবলেম নাই, কোনো ধরনের কোনো বাগ নাই। ঠিক আছে, সবকিছু পরীক্ষিত এক কথায়। স্টেবল হচ্ছে লং টার্মের যে ভার্সন বা ফিচারগুলো আছে সেটা থাকবে, প্লাস নতুন কিছু ফিচার থাকবে, এই জন্য এটাকে স্টেবল বলা হচ্ছে। ঠিক আছে, আর এখানে সেই নতুন ফিচারগুলো নাই। তো আমরা আজকে জেনে নেই যে আমরা মাইক্রোটিকের ক্ষেত্রে বা যে কোনো আইএসপির যখন মাইক্রোটিক আমরা ওএস নিয়ে কাজ করব, আমরা সবার আগে কোন ভার্সনটা প্রিফার করব? আমরা সবার আগে এই লং টার্ম বা বাগ ফিক্স ভার্সনটা প্রিফার করব। তো আমরা সেই ভার্সন দিয়ে শেখা শুরু করি। হ্যাঁ, স্টেবলের আর একটা নাম হচ্ছে কারেন্ট, এর আরেকটা নাম হচ্ছে কারেন্ট স্টেবলের। আচ্ছা, তাহলে আমরা জেনে নিলাম প্রথম কলাম থেকে ডাউনলোড করব। তাহলে আবার নিচের দিকে আসি, এই যে আমার x86 সিডি ইমেজ ক্লিক করলাম, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। এখন এই ফাইলটাকে এখান থেকে মুভ করে আমি নিয়ে যাব সেই ফোল্ডারে। হ্যাঁ, আচ্ছা, মাইক্রোটিক, ব্যাস এই ফোল্ডারের ভিতরে রেখে দিলাম। মানে আমার মূল যে আইএসও ফাইল যেই ফোল্ডারে থাকতেছে, আমি ইনস্টলেশন ওই একই ফোল্ডারেই করব। এতে সুবিধা কি, আমি পরবর্তীতে আমি এই ফোল্ডারটাকে মুভ করতে পারবো, যে কোনো ভিএম দিয়ে ওপেন করতে পারবো। হ্যাঁ, যে কোনো ভিএম দিয়ে ওপেন করতে পারবো, এভাবে ওপেন করতে পারবো। বুঝা গেছে? এটা হচ্ছে সুবিধা। তাহলে এখন আমার এই পর্যন্ত শেষ, একটা ফোল্ডার ক্রিয়েট করা, সেই ফোল্ডারে মাইক্রোটিক অপারেটিং সিস্টেম রেখে দেওয়া। আচ্ছা, এবার আমি যাব ভিএমওয়্যারে, এখানে গিয়ে ফাইল, নিউ ভার্চুয়াল মেশিন। এখন এখানে দুইটা অপশন আছে, এটা টিপিক্যাল বা রিকমেন্ডেড, আর হচ্ছে কাস্টম। মানে আমি ভার্চুয়াল মেশিনের হার্ডওয়্যারে এখনই কাস্টমাইজ করব কিনা, আর টিপিক্যাল রিকমেন্ডেড বাই ডিফল্ট যে ফিচারগুলো আছে সেগুলো নিয়ে থাকবে। তো আমাদের এটাই এনাফ, টিপিক্যাল বা রিকমেন্ডেড। এরপর হচ্ছে ইনস্টলেশন ফ্রম, কোত্থেকে ইনস্টল হবে ওএসটা। তো এখানে ইনস্টলার ডিস্ক আছে, ইনস্টলার ডিস্ক ইমেজ ফাইল আছে বা আইএসও ফাইল, আর একটা হচ্ছে আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার। আমরা 3 নাম্বার অপশনটা এখানে সিলেক্ট করব। কেন? নর্মালি এখানে থাকে, আচ্ছা এখানে, এখানে বা উপরে থাকতে পারে। হ্যাঁ, আমরা কি করব, অলওয়েজ আই উইল ইনস্টল দ্য অপারেটিং লেটার। তার মানে কি, আমি আগে কম্পিউটার ক্রিয়েট করব, তারপর হচ্ছে ওএসটা ইনস্টল দেব। এখন তো কেবল কম্পিউটার ক্রিয়েট করতেছি ভার্চুয়াল মেশিন।
আচ্ছা, এই যেটাকে কম্পিউটার বলতেছি সেটা কিন্তু ভার্চুয়াল মেশিন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আই উইল ইনস্টল দ্য অপারেটিং সিস্টেম লেটার, এরপর হচ্ছে নেক্সট। কেউ চাইলে আমার সাথে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, পিসি তো আছেই, ইনস্টলেশন হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন গেস্ট অপারেটিং সিস্টেম টাইপ এখানে সিলেক্ট করতে হবে। তো মূলত মাইক্রোটিক এর অপারেটিং সিস্টেম ভার্সন বা গেস্ট হিসেবে তাকে আসলে কোন ভার্সনে ফেলাচ্ছে, এখানে মাইক্রোটিক এখানে স্পেসিফাই করা নাই, তাহলে এটা হবে আদার। এরপর হচ্ছে ভার্সন, এই ভার্সনটা হচ্ছে ওএস এর বিট, ওএস এর বিট। তো ওএস কত বিটের? সাধারণত মাইক্রোটিকের x86 32 বিট, তাহলে শুধু আদার মানে হচ্ছে 32 বিট, আর আদার 64 মানে 64 বিট ওএস। তাহলে আমাদের এখানে শুধু আদারই থাকবে, আদার আদার। এরপর নাম দিতে হবে। তো নামটা আমরা কিরকম দিব? নামটা এরকম দিব যে B85R1, ঠিক আছে। এখন দেখেন লোকেশন, আমি যেই নামটা দিলাম এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। এখানে এখানে এন্ট্রি দেওয়া, খেয়াল রাখবেন, এখানে এন্ট্রি দেওয়ার সাথে সাথে এখানে চেঞ্জ হবে। হ্যাঁ, আমি R1 এর পরিবর্তে আমি দিলাম R2, দেখেন এখানে R2 চলে আসছে। তার মানে আমার এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। কোথায় হবে? সি ড্রাইভের আন্ডারে ডকুমেন্টস ভার্চুয়াল মেশিন। কিন্তু আমি তো এখানে করব না, আমি তো অলরেডি ফোল্ডার ক্রিয়েট করে আসছি। সো এই ফোল্ডার আমি এখানে রাখবো না। তাহলে কি করব? এখানে আমি ব্রাউজ করে সেই ফোল্ডারের ভিতরে যাব, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে মাইক্রোটিক, ব্যাস, তাহলে আমি সেই ফোল্ডার লোকেশন সিলেক্ট করে দিলাম। এটা একটা অপশন, ব্রাউজ করে। যদি ব্রাউজ করে একটু এলোমেলো লাগে সেক্ষেত্রে সব থেকে সহজ আছে, কি করবেন? আপনি এই ফোল্ডারের লোকেশনটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন, এই একই। বুঝে গেছে? সেক্ষেত্রে ব্রাউজ করার কোনো ঝামেলা নাই। হ্যাঁ, ওকে, নেক্সট। ম্যাক্সিমাম ডিস্ক সাইজ, এটা হচ্ছে যে হার্ড ডিস্ক কতটুকু লাগতেছে। আমাদের 8 জিবি এনাম, বাই ডিফল্ট 8 জিবি থাকে, 8 জিবি এনাম, এত লাগে না। দেখেন আমাদের একটা ভার্চুয়াল কম্পিউটার ক্রিয়েট হয়ে গেছে। কোথায়? এই যে B85 রাউটার 1 নামে। হ্যাঁ, এখন এটাই হচ্ছে সেই কম্পিউটার যার র্যাম কতটুকু, প্রসেসর একটা, তারপর হচ্ছে আপনার হার্ড ডিস্ক 8 জিবি, সিডি/ডিভিডি ড্রাইভ আছে একটা, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, এটা হচ্ছে আপনার নিক কার্ড, আমাদের নর্মালি পিসি যেটা নিক কার্ড বলি আর কি। হ্যাঁ, হ্যাঁ, ইন্টারনেটের যে পোর্ট সেটা, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, সাউন্ড কার্ড, ডিসপ্লে, এই হচ্ছে নর্মালি আমাদের এই ভার্চুয়াল কম্পিউটারের প্রপার্টিজ। তবে এখানে বিষয়টা হচ্ছে যে এগুলো কোনো কিছু কিন্তু মানে মূল হার্ডওয়্যার না, এই কম্পিউটারের যে হার্ডওয়্যার সেগুলোই কিন্তু সেই রিসোর্সগুলো ইউজ করতেছে। জাস্ট আমরা মডিফাই করে কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। এর জন্য আমার যে মেইন যে কম্পিউটার বা ফিজিক্যাল যে হার্ডওয়্যার সেটা কিন্তু অবশ্যই ভালো মানের হতে হবে, নাহলে এই ভার্চুয়ালি আমরা এত কিছু কাজ করতে পারবো না। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের এখন কি কাজ? একটা ভার্চুয়াল কম্পিউটার ক্রিয়েট করলাম এই পর্যন্ত, এখন কি কাজ? তো আমরা এইখানে ড্র করি, খেয়াল করে দেখেন এই যে প্রথম যে ইমেজটা, একটা রাউটার ইন হচ্ছে আউট হচ্ছে, তাই না? তার মানে নর্মালি পোর্ট কটা লাগতেছে? দুটো লাগতেছে, একটা ইন হচ্ছে একটা আউট হচ্ছে। তো এখন এখানে দেখেন আমাদের এই কম্পিউটারে পোর্ট কয়টা আছে এই মুহূর্তে? নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটাই আছে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে? আর একটা পোর্ট অ্যাড করতে হবে, অ্যাটলিস্ট দুইটা পোর্ট আমাদের লাগবে, একটা ইন একটা আউট। তাহলে কিভাবে অ্যাড করব? দেখেন আমি যে এডিট ভার্চুয়াল মেশিন সেটিংস এখানেও ক্লিক করতে পারি, অথবা আমি যে কোনো একটা অপশনের উপরেও ক্লিক করতে পারি, সিঙ্গেল ক্লিক। দেখেন সেই ভার্চুয়াল মেশিন সেটিং চলে আসছে, এডিট ভার্চুয়াল মেশিন সেটিংস। আচ্ছা, এখানে আসার পরে যেহেতু অ্যাড করব, নিচের দিকে অ্যাড অপশন আছে, অ্যাডে ক্লিক করব। ক্লিক করে আমি কোনটা অ্যাড করতে চাই? নেটওয়ার্ক অ্যাডাপ্টার, ফিনিশ, ওকে। দেখেন এখন অ্যাডাপ্টার হয়ে গেছে আমাদের দুইটা, একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার আর একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার 2, কিন্তু দুইটারে মোড দেখাচ্ছে এখানে নেট। এখন আমাদের কোনটার কি মোড হবে?
কোনটার কি মোড হবে। এটা বোঝার জন্য আমাদেরকে একটা ড্র করতে হবে। এটা হচ্ছে আমাদের কম্পিউটার। তো কম্পিউটারের প্রথম পার্টটা কি, মানে সিপিইউটা চিন্তা করেন। হ্যাঁ, প্রথম পার্টটা কি? প্রথম পার্টটা হচ্ছে হার্ডওয়্যার। হ্যাঁ, এর পরের পার্টটা কি? এর পরের পার্টটা হচ্ছে অপারেটিং সিস্টেম বা সফটওয়্যার। আচ্ছা, এর পরের পার্ট কি আমরা ইউজ করতেছি? বুঝা গেছে? ওকে, এখন আমরা এখানে কি করলাম? আলাদা ওএস নিয়ে কাজ করার জন্য ভিএমওয়্যার এই সফটওয়্যার দিলাম। তাহলে এখানে আমাদেরকে আর একটা লেয়ার করতে হবে। এটা হচ্ছে আমাদের ভিএমওয়্যার। ভিএমওয়্যার এরপরে এই ভিএমওয়্যারে আমরা কি করলাম? এইরকম ছোট ছোট ভার্চুয়াল কম্পিউটার ক্রিয়েট করলাম। এটা আমাদের একটা ভার্চুয়াল কম্পিউটার, এটা একটা ভার্চুয়াল কম্পিউটার, এটা একটা ভার্চুয়াল কম্পিউটার। হ্যাঁ, এরকম আমরা ছোট ছোট ভার্চুয়াল কম্পিউটার ক্রিয়েট করতেছি। এটা হচ্ছে V1, V2, V3। এখন এখানে ইন্টারনেট লাগবে। সো আমাদের ইন্টারনেটের কেবলটা সরাসরি এসে লাগবে বুঝা গেছে? হার্ডওয়্যার লাগে, তাই না? দেন আমরা সফটওয়্যার দিয়ে বা এখানে কনফিগার করি, আমরা ইন্টারনেট চালাই। কিন্তু আমার তো ইন্টারনেট শুধু এই এই পর্যন্ত হলেই চলবে না, আমার তো ইন্টারনেট এখানেও লাগবে, এগুলোতেও ইন্টারনেট লাগবে। তাহলে কীভাবে নেব? এটা নেওয়ার জন্য আমাদের কিছু পলিসি বা সিস্টেম আছে। ধরেন আমি আমার এই কম্পিউটারে আগে দেখাই, আমার এই কম্পিউটারে যে নেটওয়ার্ক ব্লকের আইপিটা আমি ইউজ করতেছি, এই মুহূর্তে আমার এখানে আইপি আছে 192.168.13.11, অর্থাৎ নেটওয়ার্কটা হচ্ছে 192.168.13.0/24। হ্যাঁ, তো যদি আমি এই নেটওয়ার্ক ব্লকের একটা আইপি 192.168.13.0/24, এই নেটওয়ার্ক ব্লকের একটা আইপি যদি আমি এই ভার্চুয়াল মেশিনে ইউজ করতে চাই, তাহলে আমি কিভাবে এই নেটওয়ার্ক ব্লকের আইপি এখানে ইউজ করতে পারি? তো এর জন্য আমাকে যে ফিচার বা যে পলিসি বা যে অপশনটা ইউজ করতে হবে সেটাকে বলা হচ্ছে ব্রিজ মোড, অথবা আমরা এটাকে কাস্টম ভিএমনেট 0 এটাও বলতে পারি। ব্রিজের পরিবর্তে
কাস্টম ভিএমনেট 0। এই অপশনটার মাধ্যমে বা এই ফিচারটার মাধ্যমে আমরা এই সেম নেটওয়ার্ক ব্লকের একটা আইপি এই ভার্চুয়াল মেশিনে ইউজ করতে পারব। তাহলে কি করতে হবে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি ভিএমআর থেকে দেখাই, যদি আমি নেটওয়ার্ক অ্যাডাপ্টার 1 এটা দিয়ে আমি যদি ইন্টারনেট বা সেম ব্লকের আইপি ইউজ করতে চাই, তাহলে আমি এর মোড এখানে ক্লিক করব, সেটিংস ওপেন হলো, এর মোড চেঞ্জ করে দিয়ে দেবো ব্রিজ অথবা কাস্টম ভিএমনেট 0, যে কোনো একটা, একই কাজ করবে, ব্রিজ বা কাস্টম ভিএমনেট 0। তাহলে ব্রিজ করে দিলাম। আচ্ছা, এখন যেটা হবে, এই ডিভাইসের নেটওয়ার্ক অ্যাডাপ্টার 1 যদি মাইক্রোটিকের ভাষায় বলতে চাই তাহলে ইথার 1, তাহলে এই ইথার 1 দিয়ে আমি এখন সেম নেটওয়ার্ক ব্লকের একটা আইপি ইউজ করতে পারবো ইথার 1 দিয়ে। কেন? ইন্টারনালি এখানে যেটা হলো, ব্রিজ সিলেক্ট করার সাথে ইন্টারনেটে যেটা হলো যে ইথার 1 এর সাথে আমার এই ইন্টারফেসের একটা ইন্টারনাল কমিউনিকেশন হয়ে গেল। মনে হচ্ছে যে এখানে একটা সুইচ আছে, নেটওয়ার্ক সুইচ, সুইচের পোর্টে ইন হইলো, কেবল ইন হইলো, একটা পোর্ট থেকে চলে গেল এখানে, আর একটা পোর্ট থেকে আমার এই কম্পিউটার। ঠিক আছে? নর্মালি কি হয়, সুইচ ইন হইলো, আমরা একটা পোর্ট থেকে একটা ক্লায়েন্টকে দিতে পারি, তাই না? ঠিক এই সেম কাজটাই হবে এই ব্রিজের কাজ। তাহলে ব্রিজ যখন সিলেক্ট করলাম তখন আমরা এই সেম নেটওয়ার্ক ব্লকের একটা আইপি ওই ইন্টারফেস দিয়ে ভার্চুয়াল মেশিনে ইউজ করতে পারবো। তো যেহেতু এই ব্লকের আইপি অ্যাসাইন করলে ইন্টারনেট পাওয়া যায়, তাহলে এই ব্লকের আইপি এখানে অ্যাসাইন করলে ইন্টারনেট পেয়ে যাবো। এইভাবেই এই ভার্চুয়াল মেশিনে ইন্টারনেট চলে আসবে। বুঝা গেছে? এটা একটা। আচ্ছা, এরপরে দুইটা ভার্চুয়াল মেশিন ইন্টারনালি কমিউনিকেট করবে। যেমন ধরেন ভার্চুয়াল মেশিন 1 এবং ভার্চুয়াল মেশিন 2 একে অপরের সাথে কমিউনিকেশন করবে। এখন ভার্চুয়াল মেশিন 1 এর যেই পোর্ট এবং ভার্চুয়াল মেশিন 2 এর যেই পোর্ট দ্বারা আমরা একে অপরের সাথে কমিউনিকেশন করতে চাই, তাহলে ওই পোর্ট দুইটার মোড রাখতে হবে হোস্ট অনলি। হোস্ট অনলি, বুঝা গেছে? তার মোড রাখতে হবে হোস্ট অনলি। তার মানে কি, যদি ডায়াগ্রামটা এরকম করি, ধরেন রাউটার 1 আর রাউটার 2 আমরা কমিউনিকেশন করাবো। তাহলে নেটওয়ার্ক দুইটা ডিভাইস যখন একে অপরের সাথে কমিউনিকেশন করবে, আমার তো একটা লিঙ্ক লাগবে, একটা কেবল লাগবে। তাহলে রাউটার 1 থেকে রাউটার 2 আমরা একটা কি কেবল দিয়ে দেবো এরকম। এখন ভার্চুয়াল মেশিন এগুলো তো সব হচ্ছে ভার্চুয়াল, এগুলো তো ফিজিক্যাল হার্ডওয়্যার না। তাহলে আমি কি এখানে এরকম করে কেবল টানতে পারবো? কোনোভাবেই সম্ভব না। তো এই ভার্চুয়ালি কেবলটা আমি কীভাবে টেনে দিব? যদি ধরেন এটার ইথার 1 মানে ইথার 1, এটা হচ্ছে ইথার 1, ধরেন আমি চাচ্ছি ভার্চুয়াল মেশিনের ইথার 1, ভার্চুয়াল মেশিন 2 এর ইথার 1 একে অপরের সাথে কমিউনিকেশন করবে। তখন আমরা দুই ইন্টারফেসেই, দুই ভার্চুয়াল মেশিনের ওই দুই ইন্টারফেসটাই মোড চেঞ্জ করে হোস্ট অনলি করে দেব। তখনই মনে হবে একটা কেবল টেনে দিলাম। বুঝাইছে? এই হচ্ছে হোস্ট অনলির কাজ। আর একটা হচ্ছে নেট। নেট তো নেট মোড কখন সিলেক্ট করব? এখানে আমরা যে আইপি ব্লকটা ইউজ করে আমরা এখানে ইন্টারনেট অ্যাক্সেস করতেছি, যদি আমি চাই যে না আমি এই আইপি ব্লক ইউজ করে এখানে ইন্টারনেট নিব না, অন্য আইপি ব্লক দিয়ে ইন্টারনেট নিব, তখন আমি ভার্চুয়াল মেশিনের নেটওয়ার্ক অ্যাডাপ্টারের মোড চেঞ্জ করে দিয়ে দেব নেট। তাহলে ভিন্ন আইপি ব্লক দিয়ে এখানে ইন্টারনেট অ্যাক্সেস করা যাবে। নেটওয়ার্ক অ্যাডাপ্টার 2 দিয়ে আমরা কি করব? ইন্টারনেট আমাদের কম্পিউটারে অ্যাক্সেস করব। তো সেক্ষেত্রে এটা এই নেট মোডে রাখা যাবে না, এটা নেট মোডে রাখবো, কিন্তু এখানে কাস্টমে ক্লিক করে ভিএমনেট 8 সিলেক্ট করে দেব। কেন? কারণ আমি যদি আমার কম্পিউটার এখানে চেক করি, দেখেন আমার এখানে ভিএমনেট 8 এবং ভিএমনেট 1 এবং হচ্ছে 8 নামে দুইটা অ্যাডাপ্টার। এটা হচ্ছে ভিএমওয়্যার যখন ইনস্টল করব তখনই এই অ্যাডাপ্টার দুইটা ইনস্টল হয়ে যাবে। সো আমি এই ভিএমনেট 8 দিয়ে ইন্টারনেট অ্যাক্সেস করব ভার্চুয়াল মাইক্রোটিকে। হ্যাঁ, এই জন্য আমি এই মোডটা সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, আগেরটা তো শুধু ব্রিজ, আগেরটা ব্রিজ।
ঠিক আছে, তারপর একটা vmnet 8। আচ্ছা, এরপরে কাজ কি? এরপর হচ্ছে আইএসও ফাইল সিলেক্ট করে দেওয়া, সিডি ডিভিডি, দেন হচ্ছে ইউজ আইএসও এমএস ফাইল, ব্রাউজ। এখান থেকে আমি ওই ফোল্ডারে দেখেন ওই সেম লোকেশনে কিন্তু আছে। হ্যাঁ, এই যে আইএসও ফাইলটা। ওকে, ব্যাস, এখন আমার এই কম্পিউটার রেডি মাইক্রোটিকের ওএস ইনস্টল দেওয়ার জন্য। এখন পাওয়ার অন দিয়ে দিব। দেখেন, আচ্ছা, তো এখানে আমাকে এখন ইনস্টলেশন দিতে হবে। হ্যাঁ, তো সিস্টেম দেখেন নরমালি এখানে এক্স দেওয়া আছে, এক্স মানে সিলেক্টেড, আর বাকিগুলোর থার্ড ব্র্যাকেটের ভিতরে ফাঁকা, মানে এখন এগুলো সিলেক্টেড না। তো এইখানে এই মেসেজটুকু লেখা আছে যে আমি সবগুলো প্যাকেজ সিলেক্ট করার জন্য আমাকে কিবোর্ড থেকে এ প্রেস করতে হবে, তারপর হচ্ছে সবগুলো ইনস্টল দেওয়ার জন্য আই প্রেস করতে হবে, আর কন্টিনিউর জন্য ইএস প্রেস করতে হবে। এই যে আই ফর ইনস্টল। হ্যাঁ, আচ্ছা, কিউ হচ্ছে কোয়াইট টু ক্যান্সেল এন্ড রিবুট, এরকম আর কি। যাক, তো এই মেসেজটুকুতে লেখা আছে, আপনারা এটা পরে রিডিং করে নেবেন। তাহলে এখন আমার কি করতে হবে? কিবোর্ড থেকে এ প্রেস করতে হবে, তাহলে সবগুলোর সামনে দেখবেন এক্স হয়ে যাবে, এক্স হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয়, এখানে দেখেন হাতের মতো টাইপ, এটা উইন্ডোজের মাউস পয়েন্টার। যতক্ষণ এটা থাকবে ততক্ষণ কিবোর্ড থেকে যা কিছু প্রেস করেন না কেন এখানে কোনো কাজ করবে না। তাহলে কি করব? আগে একটা সিঙ্গেল ক্লিক করার মাধ্যমে এটাকে ভ্যানিশ করে দেব। ব্যাস, চলে গেছে। এখন আমি কিবোর্ড থেকে এ প্রেস করলাম, দেখেন সবগুলোর সামনে এক্স চলে আসছে। তারপরে ইনস্টলেশনের জন্য আই। এখন বলতেছে ওল্ড কনফিগারেশন রাখবো কি না। ওল্ড মানে হচ্ছে রাউটারের প্রিভিয়াস কনফিগারেশন বা ডিফল্ট কিছু কনফিগারেশন। তো আমরা সাধারণত একেবারে ফ্রেশ মোডে রাখবো, কোনো ডিফল্ট বা ওল্ড কনফিগারেশন রাখবো না। তাহলে কিবোর্ড থেকে এন প্রেস করব। এখন বলতেছে কন্টিনিউ ওয়াই অর এন, মানে হচ্ছে এটা ইনস্টলেশনের জন্য কন্টিনিউ, তাহলে ইয়েস করে দিব। হ্যাঁ, ইনস্টলেশন হয়ে গেছে, এখন হচ্ছে রিবুট দিব। হ্যাঁ, তাহলে এন্টার প্রেস করলে রিবুট হয়ে যাবে। ব্যাস, মাইক্রোটিক রেডি। দেখেন এখানে কি দেখাচ্ছে, মাইক্রোটিক 6.48.7 মাইক্রোটিকের ওএস এর ভার্সন, লং টার্ম ব্র্যাকেটের ভিতরে, দেন নিচে হচ্ছে রাউটার ওএস লগইন চাচ্ছে, মানে ইউজার নেম চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। হ্যাঁ, এখন আমি যদি এইখানে কাজ করি, এখানে সম্পূর্ণ হচ্ছে সিএলআই মোড, মানে কনসোল। নরমালি আমরা যারা সিসিএনএ করছি, কনসোল অ্যাক্সেস নিছি, সুইচ বা রাউটার কনফিগার করছি, হ্যাঁ, কমান্ড দিয়ে সবকিছু করতে হবে। এখানে ঠিক একই রকম কমান্ড দিয়ে সবকিছু করতে হবে। এখন আমি যদি চাই যে না আমি এখানে কমান্ড দিয়ে কাজ করব না, সম্ভব, কমান্ড দিয়ে কাজ করব না, কিন্তু এখানে যেহেতু আমরা সবাই একটা ল্যাবের মধ্যে আছি। হ্যাঁ, আচ্ছা, মাউস পয়েন্টার আনবো কি করে? মাউস পয়েন্টার আনার জন্য কন্ট্রোল অল্টার। এখন দেখেন আমরা যদি সবাই এখানে ল্যানের মধ্যে আসি, মানে এখানে একটা সুইচ আছে, এই সুইচের একটা পোর্ট থেকে আমার এই কম্পিউটার, একটা পোর্ট থেকে আপনার কম্পিউটার, আরেকটা পোর্ট থেকে আরেকটা কম্পিউটার। তার মানে আমার এখানে এখন মাইক্রোটিক রান করছি, তাহলে কিন্তু এই ম্যাক অ্যাড্রেসটা বা এই মাইক্রোটিকের অ্যাক্সেসটা কিন্তু এই কম্পিউটার থেকেও পাওয়া যাবে। বা এখানে একটা মাইক্রোটিক রান করছে, এটা কিন্তু এই সুইচ হয়ে আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো বা দেখতে পারবো। তার মানে এখন যারা যারা আমার সাথে কাজ করছে সবারই কিন্তু মাইক্রোটিকের নাম দেখেছে রাউটার ওএস। তাহলে আমি কিন্তু নর্মালি দেখে বুঝবো না যে কোনটা কার। যেমন দেখেন আমি একটু খেয়াল করে দেখি, এখানে যেটা হচ্ছে উইনবক্স, নেইবার থেকে দেখা যায় অলরেডি দেখেন 3টা রাউটার ওয়েস দেখাচ্ছে। আচ্ছা, তো এখানে একটা রাউটারই দেখাচ্ছে, কারণ এটা IPv6 এর জন্য দেখাচ্ছে, আর এটা IPv4 এর জন্য একই নাম দেখাচ্ছে। হ্যাঁ, একই সময়ে আপটার্ন দেখাচ্ছে, তার মানে একটা রাউটারই এটা। এটা IPv6 এর জন্য 3টা ম্যাক দেখাচ্ছে, আর কিছু না। আচ্ছা, তাহলে যেহেতু এই মুহূর্তে একটাই, তার মানে আমারটাই। কিন্তু যদি আরো কেউ করে থাকতো তাহলে কিন্তু এই নিচের দিকে এরকম করে অনেকগুলো ম্যাক আসতো, তখন এখান থেকে খুঁজে বের করা অসম্ভব হয়ে যেত যে আমার কোনটা, কারণ আমার তো এই ম্যাক অ্যাড্রেস মনে নাই, এটা মনে থাকবে না। বুঝা গেছে? তাহলে কি করতে পারি?
যে এটা যে আমার কম্পিউটারই, আমি যে আমার এই কম্পিউটারে লগ ইন করবো, এর জন্য আমি কি করতে পারি? এর জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমি রাইট বাটনে ক্লিক করে সেটিংস থেকে যে কোনো একটা অ্যাডাপ্টারের উপর ক্লিক করব, অ্যাডভান্স, এই হচ্ছে এই অ্যাডাপ্টারের ম্যাক অ্যাড্রেস। ম্যাকটাকে কপি করব, ক্লোজ, মিনিমাইজ, ম্যাকটাকে এখানে পেস্ট করে দেব। উইনবক্সের কানেক্ট টু ফিল্ডটাতে রাউটারের আইপি অ্যাড্রেস অথবা ম্যাক অ্যাড্রেস। তো যদি রাউটারে কোনো আইপি বসানো না থাকে সেক্ষেত্রে আমরা কী করবো? ম্যাক অ্যাড্রেস দেব। দেন হচ্ছে লগ ইন ফিল্ডে রাউটারের বাই ডিফল্ট ইউজার হচ্ছে অ্যাডমিন, এটা সবাই জানে, মাইক্রোটিকের বাই ডিফল্ট ইউজার অ্যাডমিন। আর পাসওয়ার্ডের ফিল্ডে কোনো কিছু থাকবে না, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, নাল, মানে ফার্স্ট টাইম কোনো পাসওয়ার্ড নাই। এখন আমি কি করব? কানেক্ট দিব। তাহলে এটা হচ্ছে আমার সেই ওই রাউটারই যেটা আমি এখানে কনফিগারেশন করলাম। এটা একটা অপশন যে আমি ম্যাক অ্যাড্রেস কপি করে ফার্স্ট টাইম লগ ইন করলে ওটা আমারই রাউটার, কারণ ম্যাক কারোর সাথে মিলবে না। আচ্ছা, এটা একটা অপশন। আর একটা অপশন আছে কি, যে আমি কমান্ড দিয়ে নামটা চেঞ্জ করে দিব। এখান থেকে কমান্ড দিয়ে নামটা চেঞ্জ করে দিতে পারি। কিভাবে? তাহলে এই যে উইন্ডোজের মাউস পয়েন্টার চলে যাক, এবার আমি এখানে ইউজার নেম দিব। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নাই, জাস্ট এন্টার। বলতেছে আমি সফটওয়্যার লাইসেন্সের ইনফরমেশন দেখতে চাই কিনা, না দেখতে চাই না, প্রেস এন্টার টু কন্টিনিউ। ঠিক আছে? আচ্ছা, এইখানে কিন্তু কাজটা করতে হবে সব সিএলআই মোডে কমান্ড দিয়ে। তাহলে এখন কি করব? রাউটারের আইডেন্টিটি বা নেম সেট করার জন্য বা হোস্ট নেম সেট করার জন্য কমান্ড হচ্ছে সিস্টেম আইডেন্টিটি সেট নেম। বুঝা গেছে? সিস্টেম আইডেন্টিটি সেট নেম। সিএলআই মোড নিয়ে ক্লাস আছে, দেখাবো। এখন আমি দিচ্ছি এটা যে B85 ট্রেনার রাউটার। দেখেন আমি কিন্তু নামটা দিলাম তিনটা ওয়ার্ডের, B85 ট্রেনার আর, কিন্তু আমি স্পেস ইউজ করি না, কি করছি? আন্ডার স্পেস ইউজ করছি। তাহলে আমরা এটা এখনই বলে দিচ্ছি, মনে রাখবেন যে আমরা কনফিগারেশনের ক্ষেত্রে এরকম যদি আমাদের বড় কোনো ডেসক্রিপশন বা ইনফরমেশন দিতে হয় বা এন্ট্রি দিতে হয়, সেক্ষেত্রে আমরা স্পেস ইউজ না করে হাইফেন বা আন্ডারস্কোর ইউজ করব। এন্টার দিচ্ছি, দেখেন নামটা চেঞ্জ হয়ে গেছে। উপরে রাউটার ছিল, কমান্ডটা দেওয়ার পরে B85 ট্রেনার রাউটার 1। তার মানে কি, এই নামে যদি আর কেউ না দিয়ে থাকে তাহলে আমারই রাউটারটা শুধু হবে। এখন আমি যদি উইনবক্সে যাই, এখানে গিয়ে রিফ্রেশ দিলাম, দেখেন এখন এই যে B85 ট্রেনার দেখাচ্ছে। তার মানে এখন এটা আমারই রাউটার। ঠিক আছে, আমারই রাউটার। তাহলে আমি এখন যে কোনো একটা ম্যাকের উপরে ক্লিক করব, ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নাই, কানেক্ট, ব্যাস এই সেই রাউটার। ঠিক আছে, যে রাউটার আমরা একটু আগে কনফিগারেশন করলাম। ইন্টারফেসে পোর্ট দেখাবে দুইটা, ইথার 1 ইথার 2, ইচ্ছা মতো করা যাবে। তাহলে সেক্ষেত্রে আমাকে এখান থেকে অ্যাড করে নিতে হবে, সেটিংস থেকে অ্যাড করে নেয়। নিয়ম হচ্ছে পাওয়ার অফ করে দিব, পাওয়ার অফ করে দিয়ে ইন্টারফেস বাড়াই দিব। হ্যাঁ বলেন। যে এখানে আমরা ফার্স্ট টাইম লগ ইন করার পরে বা কানেক্ট করার পরে এই যে এখানে একটা মেসেজ দিচ্ছে যে রাউটার ওয়েলকাম। হ্যাঁ, তো এখানে মূলত মেসেজটা কি? এটা হচ্ছে এই পর্যন্ত এই রাউটারে আমরা কোনো ভ্যালিড কি দেই নাই, যে ইউর রাউটার ডাজ নট হ্যাভ এনি ভ্যালিড কি। ঠিক আছে, কোনো ভ্যালিড কি নাই। তো রাউটার উইল স্টপ ফাংশনিং আফটার 23 আওয়ার অ্যান্ড 50 মিনিট। তার মানে হচ্ছে 23 ঘন্টা 50 মিনিট পরে এই রাউটারটা কি হয়ে যাবে? স্টপ হয়ে যাবে, আর কাজ করবে না। বুঝা গেছে? কেন? কারণ আমরা কোনো ভ্যালিড লাইসেন্স কি দেই না, এই জন্য এই মেসেজটা দেখাচ্ছে। তাহলে কি করতে হবে? এর জন্য আমাকে ভ্যালিড লাইসেন্স কি, এই লাইসেন্স অপশনে গিয়ে দিতে হবে। এই মুহূর্তে আমাদের কাছে ভ্যালিড কোনো কি নাই। ভ্যালিড কি মানে হচ্ছে কিনে নিতে হবে, পারচেজ করতে হবে। ঠিক আছে, ভ্যালিড কি মানে হচ্ছে পারচেজ করতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। তাহলে এই মেসেজটা শুধুমাত্র এই কারণে দেখাচ্ছে। আমরা আপাতত কি করব? আপাতত এটাকে জাস্ট এখান থেকে ওকে দিয়ে স্কিপ করে দেবো, এই লাইসেন্স অপশনে যাব না, না গিয়ে জাস্ট ওকে দিয়ে স্কিপ করে দেবো। ঠিক আছে, আপাতত এটা নিয়ে কাজ পরে আছে। তাহলে ওকে, এবার আমাকে কাজ করতে দিবে। বুঝা গেছে?
মাইক্রোটিক ইনস্টলেশন হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা মাইক্রোটিকে আমাদের টপিক অনুযায়ী যে আমাদের ফার্স্ট টাইম অ্যাক্সেস, এর জন্য আমাদের একটু থিওরিটিক্যাল কনসেপ্ট লাগবে। তো আমরা এটা কিভাবে নিতে পারি? তো প্রথম যে স্লাইডটা আছে ডে ওয়ানের, এগুলো হচ্ছে প্রথম যে স্লাইডগুলো, এখানে হচ্ছে কিভাবে ইনস্টল করব সেটা স্ক্রিনশট সহ দেওয়া আছে। নিচের দিকে গেলে ইভেন্টস ইনস্টলেশন। আচ্ছা, এই দেখেন ফার্স্ট টাইম অ্যাক্সেস মানে আমরা প্রথমবার মাইক্রোটিকে কিভাবে অ্যাক্সেস করতে পারি। তো এখানে একটা অপশন আছে নাল মডেম কেবল, মানে হচ্ছে কনসোল কেবল। আমরা চাইলে মাইক্রোটি রাউটারে কনসোল কেবলের সাহায্যে লগ ইন করতে পারবো। আবার ইথারনেট কেবল মানে ইউটিপি কেবল, ঠিক আছে। আর একটা হচ্ছে ওয়াইফাই। তো এই তিনটার মধ্যে মোস্ট পপুলার হচ্ছে ইথারনেট কেবল বা ইউটিপি কেবল। হ্যাঁ, আমরা এটা দিয়েই আমরা ফার্স্ট টাইম রাউটারে অ্যাক্সেস করতে পারি। কনসোল দিয়েও করা যায়, সেক্ষেত্রে আমাকে সব কমান্ড দিয়ে করতে হবে। আবার ওয়াইফাই মানে হচ্ছে কিছু কিছু রাউটার আছে আরবি সিরিজের, যেগুলো ওয়াইফাই অ্যাডাপ্টার বা ইন্টারফেস আছে। তো যখন রাউটার অন করব তখন ডিফল্ট একটা ওয়াইফাই নেম পাবো মাইক্রোটি। তো যদি আমি সেই মাইক্রোটিকে কানেক্ট করি ওয়াইফাইটাতে, তখন আমি উইনবক্সের সাহায্যে আমি ওই রাউটারে লগ ইন করতে পারবো ওয়াইফাইয়ের মাধ্যমে। এই হচ্ছে। তো এর মধ্যে সব থেকে পপুলার কোনটা বা সব থেকে বেশি কোনটা করা হয়? ইথারনেট বা ইউটিপি কেবল। বুঝা গেছে? জাস্ট এইখানে দেখেন ইমেজটাতে কি দেখানো আছে, যে রাউটার এখানে আছে, রাউটার থেকে একটা ইউটিপি কেবল বা ইথারনেট কেবল লাগানো হয়েছে, দেন আমরা উইনবক্স ওপেন করে অ্যাক্সেস করতে পারবো। বুঝা গেছে? আচ্ছা, এরপরে দেখেন লগ ইন করতে গেলে আমাদের একটা সফটওয়্যার মিডিয়া লাগবে। এই সফটওয়্যার মিডিয়াটা কি? উইনবক্স। উইনবক্স কোথায় পাবো? সে ডাউনলোডের লিঙ্ক এখানে দেওয়া আছে। মূলত আমরা মাইক্রোটিকের ওয়েবসাইট থেকে সফটওয়্যারে গিয়ে আমরা উইনবক্স ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে উইনবক্স দিয়ে বা উইনবক্সটাই সবার উপরে কেন? কারণ হচ্ছে এটাই সব থেকে বেশি প্র্যাকটিস করা হয় মাইক্রোটিকে লগ ইন করার ক্ষেত্রে, বা রিয়েল একটা মাইক্রোটিকে কাজ করার জন্য আমরা এই উইনবক্সের সাহায্যে করতে পারি। কেন? কারণ উইনবক্স এমনই একটা টুল যেটার সাহায্যে আমি চাইলে বোথ গ্রাফিক্যাল অ্যান্ড সিএলআই মোডে কাজ করতে পারবো। আর নিচে আরো কিছু অপশন দেওয়া আছে, যেমন হচ্ছে ওয়েব ফিক। ওয়েব ফিক মানে হচ্ছে ওয়েব ব্রাউজারের সাহায্যে। ওয়েব ব্রাউজারের সাহায্যে, যেমন টিপি লিঙ্ক রাউটার না, ওয়েব ব্রাউজারের সাথে লগ ইন করি না, বা যে কোনো ওয়াইফাই রাউটার, আমরা ইন্টারফেসে আইপি লিখি, রাউটার ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, লগ ইন করতেছে, রাউটার কনফিগার করতেছে। এটা হচ্ছে ওয়েব ফিক, ওয়েব ব্রাউজারের মাধ্যমে লগ ইন করতেছে। মাইক্রোটিক রাউটারেও সেক্ষেত্রে ওয়েব ব্রাউজারের মাধ্যমে করা যায়। এসএসএইচ, এসএসএইচটি কি? হ্যাঁ, সিকিউর শেল এর ফুল ফর্ম। মূলত আমরা যদি কমান্ড দিয়ে কাজ করতে চাই, রিমোটলি অ্যাক্সেস করার ক্ষেত্রে যদি কমান্ড দিয়ে কাজ করতে চাই, তো সেক্ষেত্রে এই এসএসএইচ আমরা এই অপশনটা ইউজ করতে পারি। টেলনেট একই কনসেপ্ট, কিন্তু এসএসএইচ টেলনেটের পার্থক্যটা হচ্ছে টেলনেট হচ্ছে প্লেইন টেক্সট, মানে টেলনেটের সিকিউরিটি কম। আমি চাইলে আমার একই ল্যানের মধ্যে ইউজ করতে পারি, কিন্তু আমি ইন্টারনেট থেকে টেলনেট ইউজ না করাটা বেটার। বুঝা গেছে? এখন এইখানে যে তিনটা অপশন, ওয়েব ফিক, এসএসএইচ বা টেলনেট, এই তিনটার যে কোনো একটা করতে চাই না কেন, আমাদের অবশ্যই রাউটারের আইপি অ্যাড্রেস জানা লাগবে। এখন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে ফার্স্ট টাইম রাউটারে কোনো আইপি থাকে না, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলেও ওয়েব ফিক, এসএসএইচ বা টেলনেট করতে পারবেন না। তাহলে কি অপশন থাকতেছে? অপশন থাকতেছে মাত্র দুইটা। একটা হচ্ছে উইনবক্সে ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ ইন করা, অথবা এই যে আবার টার্মিনাল, ইমুলেটর বা কনসোল বা সিরিয়াল পোর্ট। ঠিক আছে, এই কনসোলের সাহায্যে অথবা ইউটিপি কেবল লাগায় উইনবক্স দিয়ে নেইবার্স থেকে ম্যাক দিয়ে লগ ইন করা, এছাড়া আর কোনো অপশন নাই। বুঝা গেছে? কেননা বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে সিসিআর মডেলের রাউটারে আসলে বেসিক কনফিগারটা থাকে না। তো বেসিক কনফিগার থাকলে কি হয়,
রাউটারে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা থাকে, যেই আইপিটার সাহায্যে আমরা লগ ইন করতে পারি। কিন্তু যখন কোনো রাউটার আমরা কোনো কোম্পানির জন্য কাজ করব বা আইএসপির জন্য, আমরা এটাকে ফুল রিসেট দিয়ে কাজ করবো, মানে কোনো ওল্ড বা প্রিভিয়াস কনফিগারেশন রাখবো না। যা কিছু কনফিগারেশন সব কিছু ম্যানুয়ালি আমরা করবো, বুঝা গেছে? সো একটা মাইক্রোটিকে আমরা যখন ফার্স্ট টাইম অ্যাক্সেস করব, এটাই হচ্ছে সব থেকে ভালো বা মোস্ট পপুলার ওয়ে। সেটা হচ্ছে আমরা একটা ইউটিপি কেবল লাগাবো, ইউটিপি কেবল লাগাই সেটা আমাদের কম্পিউটারে লাগাবো, দেন উইনবক্সের নেইবারস অপশন থেকে ম্যাক অ্যাড্রেস দিয়ে লগ ইন করবো। আর অন্য কোনো রাউটারে কিন্তু ম্যাক দিয়ে লগ ইন করা যায় না। হ্যাঁ, এরকম। আচ্ছা, তাহলে আমরা এই যে ফার্স্ট টাইম অ্যাক্সেস করার ক্ষেত্রে যতটুকু থিওরি আমাদের জানা হয়ে গেল, আমি এখানে সবগুলোই দেখাবো। উইনবক্স দিয়ে অ্যাক্সেস করা তো দেখবোই রেগুলার, ওয়েবফিক দেখাবো, এসএসএস দেখাবো, টেলনেট দেখাবো, কনসোলটা শুধু এখানে দেখাবো না, কনসোলটা হচ্ছে ওএলটির ক্ষেত্রে দেখাবো, ঠিক আছে? কেন এখানে মাইক্রোটিকের কনসোল নাই, যেগুলো মাইক্রোটিক এখানে আছে, কিন্তু ওএলটিতে কনসোল আছে, ওএলটিতে কনসোল অ্যাক্সেস দেখাবো। ওইখানে যেভাবে অ্যাক্সেস করতে হয়, শুধু ওএলটি না, যে কোনো নেটওয়ার্ক ডিভাইস কনসোলের মাধ্যমে একই ওয়েতে অ্যাক্সেস করা যায়, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আমাদের কনসোল অ্যাক্সেস গেল। এরপরে হচ্ছে কি, এরপরে এখানে নিচে একটা আছে উইনবক্স ইন্ট্রোডাকশন। যেহেতু আজকে আমরা ফার্স্ট টাইম কাজ করতেছি, সো উইনবক্স সম্পর্কে একটু আমার জানতে হবে, না জানলে কিন্তু আসলে লগ ইন করতে পারবে না, একটা মুখস্থর মতো কাজ করা হবে। তাহলে উইনবক্সটা আগে ওপেন করে নিচ্ছি। এইখানে দেখেন উইনবক্স ওপেন করার পরে, হ্যাঁ, প্রথম এখানে ফাইল কিছু অপশন আছে, টুলস কিছু অপশন আছে, ঠিক আছে? অ্যাডভান্স মোড মানে হচ্ছে উইনবক্সের আরো কিছু অপশন বের হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো একেবারে জেনুইন যেটা না জানলেই নয়, সেটা হচ্ছে কি, যে উইনবক্স ওপেন করার পরে কানেক্ট টু এই ফিল্ডে অ্যাকচুয়ালি কি দিব। এই ফিল্ডে আমরা দুইটা ইনফরমেশন দিতে পারি, একটা হচ্ছে আইপি অথবা ম্যাক অ্যাড্রেস, মানে আমি যে রাউটারে লগ ইন করবো ওই রাউটারের আইপি অ্যাড্রেস অথবা ম্যাক অ্যাড্রেস এখানে আমি দিব, ঠিক আছে? এরপর লগ ইন ফিল্ডে আমাকে দিতে হবে রাউটারের ইউজার নেম, যদি নতুন মাইক্রোটিক হয়ে থাকে বা কোনো কনফিগার না থেকে থাকে তাহলে ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন। এরপর হচ্ছে পাসওয়ার্ড, সাধারণত নতুন মাইক্রোটিকে কোনো পাসওয়ার্ড সেট করা থাকে না, সো পাসওয়ার্ডের ফিল্ডটা আপনার ব্ল্যাঙ্ক রাখবেন। এই তিনটা হচ্ছে ম্যান্ডেটরি উইনবক্সের, আর কিছু বুঝি না বুঝি এতটুকু বুঝতেই হবে, তারপর বাকি আস্তে আস্তে বুঝতে পারবো। এখন দেখেন, যদি আমাদের কম্পিউটারে আমাদের কোম্পানিতে মনে করেন অনেকগুলো রাউটার আছে, হ্যাঁ, ধরেন 20টা বা 50টা রাউটার আছে, তো 50টা রাউটারকে কি করতে ম্যানেজ করতে হবে। এখন প্রত্যেকটা রাউটারে তো আমি ম্যাক দিয়ে লগ ইন করবো না, কারণ প্রত্যেকটা রাউটার কি আমার ল্যানের মধ্যে আছে, প্রত্যেকটা থেকে ইউটিউবে কেবল লাগাই করব। কোম্পানির এক একটা রাউটার হয়তো এক এক লোকেশনে আছে, তাহলে প্রত্যেকটা রাউটারকে আমি কি আইপি দ্বারা রিচ করতে পারি, তাহলে সেই আইপি অ্যাড্রেসটা আমাকে এখানে দিতে হবে। এখন আমি যদি প্রতিবারই প্রত্যেকটা রাউটারের আইপি অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড দেওয়ার পরে কানেক্ট দিই, অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার, আমার ইনস্ট্যান্ট 30 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ডের কাজ করতে হবে, দেখতে হবে। এখন আমি ইউজার নেম পাসওয়ার্ড ভুলে যেতেও পারি, রাউটার আইপি ভুলে যেতে পারি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে এরকম আমরা যখন কোনো রাউটার কনফিগার করব, আইপিটা বসাবো এবং ফার্স্ট টাইম লগ ইন করবো আইপির সাহায্যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, তখন সাথে সাথে আমরা কি করব, এই ফিল্ডগুলো পূরণ করার পরে, হ্যাঁ, এই ম্যানেজ অপশনে আসবো, আসার পরে এখানে সেট দিয়ে দেবো। সেট দিলে যেটা হবে, এই ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। এখন যেমন ধরেন আমার এখানে এই মুহূর্তে কোনো পাসওয়ার্ড নাই, কিন্তু এই যে নোট দেখাচ্ছে, নোটটা অটোমেটিক আসছে, এই নোটটা হচ্ছে এই নেইবারসের এখানে এই যে অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, এখন যদি অন্য কিছু হয় তাহলে সেই নোটটা এখানে দেবো। এই নোটটা দেওয়ার উদ্দেশ্য কি, আমার তো আইপি বা ম্যাকটা মনে থাকবে না, কিন্তু আমি একটা নোট দিয়ে মনে থাকবে যেটা আমার অমুক ক্লায়েন্টের অমুক রাউটার, বুঝা গেছে? এই নোটটা সেখানে আমি এখানে দিয়ে রাখতে পারি। গ্রুপটা কি, আমি যে টাইপটা দিচ্ছি, নামটা যেখানে এন্ট্রি দিচ্ছি, আমি চাইলে এ বি সি ডি কোনো একটা গ্রুপের আন্ডারে রাখতে পারি। ধরেন নামটা শুরু হইলো যেমন এখানে B85, তাহলে বি দিয়ে শুরু হলো, আমি গ্রুপটা বি এর মধ্যে দিতে পারি, তাহলে আমার বি এর মধ্যে একটা ব্লক হয়ে থাকবে, সি এর মধ্যে একটা ব্লক হয়ে থাকবে, এরকম আর এগুলো ইনফরমেশন এন্ট্রি দেওয়ার পরে আমি যদি সেট দিয়ে দিই, যেমন ধরেন এটাই দেই, এখানে জাস্ট বি দিলাম, হ্যাঁ, আর যদি কোনো পাসওয়ার্ড নাই, এবার যদি সেট দেই, দেখবেন ম্যানেজটা এখানে নিচে চলে আসবে, চলে আসছে। এখন আমি আবার রাউটার লগ ইন করবো, এখন আমি দেখেন নেইবারস অপশন থেকে ম্যাক সার্চ করতে হবে না, আমি ম্যানেজটে গিয়ে আমি দেখলাম আচ্ছা আমি এই রাউটার লগ ইন করবো, তার ডাবল ক্লিক করলাম, এই রাউটার লগ ইন হয়ে গেছে, বুঝা গেছে? তাহলে এইভাবে যদি আমার কোম্পানির 50টা রাউটার থাকে, তাহলে 50টা রাউটারের ইনফরমেশন আমি এখানে সেভ করে রাখতে পারবো। হ্যাঁ,
এবার এমনও হতে পারে যে হয়তো আপনি চাচ্ছেন না আপনি ছাড়া কেউ জানুক এই ইনফরমেশনগুলো, সেক্ষেত্রে আপনি এই মাস্টার পাসওয়ার্ড সেট করতে পারেন। তাহলে যেটা হবে এখানে ক্লিক করলে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। যেটা হবে এই ম্যানেজের মধ্যে যে সেভ করা ইনফরমেশনগুলো থাকবে এই পাসওয়ার্ড না দেওয়া পর্যন্ত এগুলো শো করবে না, তবে সিকিউর থাকলো। ঠিক আছে। আর নেইবারস অপশন থেকে হচ্ছে আমার একই ল্যানের মধ্যে কানেক্টেড কি কি মাইক্রোটিক আছে তার ম্যাকগুলো আমি এখানে পেয়ে যাব। একই ল্যান মানে আমার সুইচ থেকে বা আমার অফিসের মধ্যে একই ইন্টারনাল এনভায়রনমেন্টের মধ্যে আমার যে যে রাউটারগুলো আছে তার ম্যাকগুলো আমি এখান থেকে পাবো নেইবারস অপশন থেকে। তাহলে আমরা যখন ফার্স্ট টাইম কোনো মাইক্রোটিকে অ্যাক্সেস করব, মাইক্রোটিকে পাওয়ার দিব, একটা ইউটিপি কেবল লাগে আমাদের কম্পিউটারে লাগাবো, দেন উইনবক্সটা ওপেন করে নেইবারসের এখান থেকে আমরা দেখব যে তার ম্যাক দেখাচ্ছে কিনা। বুঝাইছে? সেই ম্যাক দেখার পর ম্যাকের উপরে ক্লিক করে ডিফল্টে যেন ম্যাক নেই, সাধারণত কোনো পাসওয়ার্ড থাকে না, দেন হচ্ছে কানেক্ট। এখানে দুইটা অপশন আছে, কানেক্ট টু রমন এবং কানেক্ট। রমনের কাজটা পরে, যখন আমরা ইভেনজিতে ল্যাব করব তখন আমার এই রমন লাগবে, আদারওয়াইজ লাগবে না। নর্মালি হচ্ছে কানেক্ট। বোঝা গেছে? ওই তখন ওই রমন এজেন্টও লাগবে, এই হচ্ছে বিষয়। আর এখানে দেখেন এই যে কিপ পাসওয়ার্ড, অটো সেভ সেশন, তারপর হচ্ছে ওপেন ইন নিউ উইন্ডো, অটো রিকানেক্ট, এগুলো তো পড়লেই বোঝা যাচ্ছে কোনটার কি কাজ। তো মূলত কিপ পাসওয়ার্ড হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিলে এই পাসওয়ার্ডটা এখানে থেকে যায়। হ্যাঁ, অটো সেভ আমি উইনবক্সের ঠিক যেই জায়গায় যে অপশনগুলো বের করে কেটে দিব, পরে যদি আমি ওই রাউটারে আবার ঢুকি ওই জায়গায় থেকে ওপেন হবে। ঠিক আছে। আচ্ছা, ওপেন ইন নিউ উইন্ডো। ওপেন ইন নিউ উইন্ডো মানে হচ্ছে যেমন দেখেন এইখানে যে আমি রাউটারের ভিতরে লগ ইন করছি, আমার আলাদা আলাদা উইনবক্সের উইন্ডো ওপেন হয়েছে আলাদা আলাদা। যেমন ধরেন আবারও দেখেন আমি সব কেটে দিই, এখন কিন্তু আমার উইনবক্স একটাই ওপেন করা আছে। এখন আমি রাউটারে লগ ইন করবো, দেখেন আমার কিন্তু এখানে নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে উইনবক্সে। হ্যাঁ, এটা দেওয়াটা এটা ভালো অপশনটা। কেন? কারণ হচ্ছে আমি একই সাথে মাল্টিপল রাউটারে ঢুকতে হবে, ঢুকে কাজ করতে হবে। তাহলে আমি যদি এই ওপেন ইন নিউ উইন্ডো না থাকে তাহলে যেটা হবে দেখেন, এখন লগ ইন করি, এখন আমার এই উইনবক্সের একটাই, আর নাই। দেখেন একটু আগে দুটো ছিল, এখন একটাই। এখন আমার আর একটা রাউটার ওপেন করতে হবে, তাহলে নতুন করে একটা উইনবক্স ওপেন করতে হবে, ওপেন করে পরে ঢুকতে হবে। বুঝা গেছে? তো এর জন্য আসলে এই অপশনটা দেওয়াটা বেটার, ওপেন ইন নিউ উইন্ডো। অটো রিকানেক্ট আপনি যা নাও দিতে পারেন। কেন? কারণ কোনোটা রাউটার যখন ডিসকানেক্ট হবে, অটো রিকানেক্ট অপশন থাকলে সে বারবার কানেক্ট করার চেষ্টা করবে, এটা একটা ভেজাল সমস্যা। যার ফলে আপনি উপরের তিনটে অ্যাক্টিভ রাখলেও নিচেরটা আপনি এনাবেল না রাখলে কোনো সমস্যা নেই, না রাখাটাই ভালো। হ্যাঁ, এই ছিল মোটামুটি আপনার উইনবক্স সম্পর্কে। এই ফাইলগুলো হচ্ছে আর রিডিং করবেন, এই মানে ফাইলের ভিতরে কি আছে, ধরেন আপনি কোনো উইনবক্সের কোনো ব্যাকআপ টাকা ওপেন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আর কি এগুলো লাগে। হ্যাঁ, আচ্ছা, এই যে এক্সপোর্ট, হ্যাঁ, এক্সপোর্ট উইথ পাসওয়ার্ড, উইদাউট পাসওয়ার্ড, এগুলো হচ্ছে আপনার এই যে উইনবক্সের ব্যাকআপটা রেখে যাওয়া। মানে এখানে আমি ম্যানেজে যতগুলো ইনফরমেশন রাখবো, হ্যাঁ, ম্যানেজে যতগুলো ইনফরমেশন রাখবো, এই ইনফরমেশনগুলো আমি একটা ব্যাকআপ নিয়ে রাখবো। কেন? হয়তো আমার কম্পিউটার রিসেট দেওয়া লাগতে পারে, আমি অন্য কোনো কম্পিউটারে দিব। হ্যাঁ, এই জন্য আর কি। এই হচ্ছে বিষয়। আর জুম ইন জুম আউট, তাছাড়া ক্লিয়ার ক্যাশ হচ্ছে অনেক সময় দেখা যায় উইনবক্স ক্যাশ ভারী হয়ে যায় বা কোনো রাউটারে লগ ইন হয় না, বিশেষ করে যখন পিসি বেসড মাইক্রোটিক বা সার্ভার মাইক্রোটিক, তখন যেটা হয় আমরা যদি একবার ওই মাইক্রোটিকে লগ ইন করি, নেক্সট টাইম যখন আবার লগ ইন করবো আমাকে উইনবক্সের ক্যাশটা ক্লিয়ার করে লগ ইন করতে হবে। নইলে যেটা হয় ওই রাউটারে লগ ইন হবে কিন্তু সাদা হয়ে থাকে, ব্ল্যাঙ্ক হয়ে থাকে, কিছু দেখা যায় না। মাঝে মধ্যে হ্যাঁ ক্যাশটা ক্লিয়ার করতে হয়, এই আর কি। চেক ফর আপডেট, এটা হচ্ছে মূলত উইনবক্সটাকে আপডেট করার জন্য, উইনবক্সের সফটওয়্যারটা। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, মোটামুটি এগুলোই, আর কিছু নাই। ওকে, তো এখন আমরা রাউটারে লগ ইন করি, এই হচ্ছে আমাদের রাউটার। তো এখানে এখন লগ ইন করার পরে এতক্ষণ ধরে যা কিছু ব্রিফ করলাম লগ ইন করার পূর্বে, এখন লগ ইন করার পরে দেখেন আরো কিছু ইনফরমেশন এখানে, এটাকে বলা হচ্ছে ইনফরমেশন বার। ঠিক আছে, এখান থেকে আমি বেশ কিছু ইনফরমেশন পাবো। কি কি ইনফরমেশন পাবো? রাইট বাটনে ক্লিক করি, অ্যাড টাইম, আজকের সময় পাচ্ছি, এটা কিন্তু রিয়েল টাইম। অ্যাড ডেট, ডেট পাচ্ছি। অ্যাড সিপিইউ, এই মুহূর্তে রাউটারের সিপিইউটা কত পার্সেন্ট মানে প্রসেস চলতেছে।
মেমোরি, র্যাম কতটুকু ফ্রি আছে, আপ টাইম, রাউটার কতক্ষণ ধরে আপ, 27 মিনিট 52 সেকেন্ড ধরে আপ। তার মানে ধরেন কোনো ক্লায়েন্ট বললো ভাই মাত্র নেটটা চলে গেছে, আপনি তাহলে রাউটারে ঢুকে দেখবেন আপ টাইম কত হয়। যদি রাউটারে আপ টাইম থেকে 1 ঘন্টা, তাহলে তো মাত্র রাউটার রিস্টার্ট হওয়ার কারণে নেট চলে যাওয়ার কোনো কারণ নেই, অন্য কোনো ইস্যু আছে। বুঝাইছে? আবার বললো যে না ভাই মাঝে মধ্যেই সেল দিচ্ছে বা এই মাত্র নেটটা ছিল না, দেখলেন যে রাউটারে আপ টাইম দেখাচ্ছে 20 সেকেন্ড 30 সেকেন্ড। তার ইনফরমেশন বার থেকে রাউটারের কিছু ইনফরমেশন এখানে পেয়ে যাচ্ছে। এবার দেখেন উপরে, সবার উপরে এটা কি বলা হয়, টাইটেল বার মেবি, রাইট? আচ্ছা, তো এখানে আমি একটু বড় করে দেখাই এটাকে আমি, ও উপরটা বড় হবে না, হ্যাঁ আচ্ছা উপরটা ছোটই থাকবে। দেখেন অ্যাডমিন @ম্যাক অ্যাড্রেস, ব্র্যাকেটের ভিতরে রাউটারের নাম, উইনবক্সের বিট, রাউটার ওএসের ভার্সন এবং তার সিরিজ এবং তার ব্র্যাকেটের ভিতরে আর্কিটেকচার। তার মানে আমরা যখন কোনো মাইক্রোটিকে লগ ইন করব, তখন আমরা ঠিক উপরেই ওই রাউটারের বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাব। ঠিক আছে? তাহলে যেহেতু আমরা অ্যাডমিন ইউজার ব্যবহার করে এই মাত্র বা এই মুহূর্তে লগ ইন করছি, সো এই জন্য এখানে দেখাচ্ছে অ্যাডমিন জাস্ট ডিফারেন্স, আর ম্যাক অ্যাড্রেস দেখাচ্ছে এই কারণে কারণ আমি ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে লগ ইন করছি। এরপরে হচ্ছে ব্র্যাকেটের ভিতরে দেখেন B85 ট্রেনার আর, এটা হচ্ছে আপনার এই রাউটারের এই মুহূর্তের নাম, সিস্টেম আইডেন্টিটি। তারপর হচ্ছে উইনবক্স সফটওয়্যারের নাম, দেন হচ্ছে উইনবক্সের বিট হচ্ছে 64 বিট, আর এই ভার্সনটা হচ্ছে এটা মাইক্রোটিকের ওএস এর ভার্সন 6.48.7, অন x86 হচ্ছে সিরিজ, পিসি বেস্ট সিরিজ, আর এই আর্কিটেকচার হচ্ছে x86। সাধারণত কোনো মাইক্রোটিকে লগ ইন করার পরে সবার শেষে ব্র্যাকেটের ভিতরে দেখবেন এরকম কিছু থাকবে, তার মানে ওটা হচ্ছে ওই রাউটারের আর্কিটেকচার, ওএস এর আর্কিটেকচার। বুঝা গেছে? এটা কখন লাগবে আমরা যখন আজকের ক্লাস সবগুলো পড়বো তখন বুঝতে পারবেন, মানে প্রতিটা টপিক যখন শেষ করবো যে কখন আর্কিটেকচার লাগতেছে জানলাম এখন। আচ্ছা, এবার বাম পাশে যে অপশনগুলো আছে মূলত এগুলাই আমরা এক একদিন কাজ শিখব। ঠিক আছে? যেমন ইন্টারফেসেস, ওয়্যারলেস, ব্রিজ, পিপিপি, আইপি, রাউটিং সিস্টেম, এগুলাই মূলত আমাদের কাজ। এগুলাতে আবার ক্লিক করলে আরো অনেকগুলো অপশন বের হবে। হ্যাঁ, এই ব্যবহারগুলো আমরা জানবো যে কোনটার কি কাজ, কিভাবে কনফিগার করব। আর কি বলছিলাম যে উইনবক্স এমনই একটা টুল, আমরা চাইলে বোথ গ্রাফিক্যাল এন্ড সিএলআই মোডে কাজ করতে পারি। তাহলে এইখানে আমি ক্লিক করতেছি, এর মানে হচ্ছে গ্রাফিক্যাল। ঠিক আছে, এর মানে হচ্ছে গ্রাফিক্যাল। আচ্ছা, আর এই যে নিউ টার্মিনাল, এটা হচ্ছে আমার কমান্ড দিয়ে, আমি এখানে চাইলে কমান্ড দিয়ে কাজ করতে পারি। এই জন্যই আমার আর অন্য কিছু লাগবে না, উইনবক্স দিয়ে অ্যাক্সেস করলেই আমার যদি গ্রাফিক্যাল মোডে কাজ করার প্রয়োজন গ্রাফিক্যাল মোডে কাজ করব, কমান্ড দিয়ে প্রয়োজন কমান্ড দিয়ে করবে, একটা প্ল্যাটফর্মে দুইটা মোড পাচ্ছি। ঠিক আছে? এবং উইনবক্সটা কি মোর সিকিউর এবং রিয়েল লাইফে রিয়েল নেটওয়ার্কে উইনবক্স দিয়ে করা হয়। শুধু আপনি এই আপনার লোকাল নেটওয়ার্ক থেকে উইনবক্স দিয়ে কাজ করলে এরকম না, ধরেন আপনি বিদেশে চলে গেছেন, আপনি দেশের মধ্যে রাউটার কনফিগার করবেন উইনবক্স দিয়ে করতে হবে, কোনো সমস্যা নেই। বুঝা গেছে? মানে আপনি রাউটারে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের উইনবক্সের হালকা পাতলা পরিচিতি। দেখেন শুধুমাত্র টার্মিনালের ক্ষেত্রে আমাকে এখানে কিন্তু মানে কিবোর্ড থেকে এসকেপ প্রেস করলে এটা কেটে যায় না, এটা ক্লোজ করতে হয়। কিন্তু এইরকম ধরেন ইন্টারফেস এখানে বের করে রাখছি, তারপরে কিউ বের করে রাখছি, তারপরে রাউটিং ধরেন বিজিবি বের করে রাখছি, তারপরে পিপিপি বের করে রাখছি, হ্যাঁ আবার ধরেন আমি এখানে রেডিয়াস ওপেন করে রাখছি, মানে এক একটা কনফিগার করছি, কিন্তু এই উইন্ডোগুলো আমার এখানে রয়ে গেছে। এখন আমি যদি এখানে একটা একটা করে রিমুভ করতে চাই ক্লোজ করে করে, তাহলে একটু কিন্তু সময় লাগতেছে। হ্যাঁ, কিন্তু আমি চাইলে খুব দ্রুত এটাকে ক্লোজ করতে পারি।
কিভাবে, কিবোর্ড থেকে এসকেপ প্রেস করব, ব্যাস সব চলে গেছে। শুধুমাত্র কোনটা যাবে না, নিউ টার্মিনালটা যাবে না। নিউ টার্মিনালটাকে শুধু আপনাকে কি করতে হবে, ম্যানুয়ালি ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু সবকিছু এসকেপ প্রেস করলে চলে যাচ্ছে। তার মানে দেখবেন যে আমি এখানে কাজ করার সময় মাঝে মধ্যে দেখবেন যে ক্লোজে ক্লিক করে নেই কিন্তু উইন্ডোজে চলে গেছে, তার মানে এসকেপ প্রেস করছে, বোঝা গেছে। তার মানে পুরা কোর্সের ক্ষেত্রেও অপারেটিং করতে গেলে কিছু শর্টকাট বা হিডেন টেকনিক আছে, যেগুলো যদি আগে না বলি তাহলে হয়তো মনে করবেন মাত্র ওকে দিল আবার ইয়াও চলে গেল, উইন্ডো চলে গেল, কেমনে গেল, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, মানে আমি আমার অপারেটিং টেকনিকটা বলে দিলাম আর কিছু না। ওকে, সো আমরা এখান থেকে উইনবক্সের সবকিছু জানলাম মোটামুটি, বাকিটা কাজ করতে করতে হয়ে যাবে, এরকম না একদিনে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের মূল টপিকসে চলে আসি। তো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের পিসি বেসড মাইক্রোটিক হয়ে গেছে, আমরা মাইক্রোটিকে অ্যাক্সেসও করতে পারছি, কিন্তু রাউটারে এখন পর্যন্ত আমরা ওয়ান কনফিগারেশন করি নাই। ওয়ান মানে হচ্ছে ইন্টারনেট, তাহলে রাউটারে ইন্টারনেট কনফিগার করতে হবে, ঠিক আছে। রাউটারে ইন্টারনেট কনফিগারেশন করতে হবে। আসেন, ইন্টারনেট কনফিগার করার জন্য আমরা কি ইউজ করব, আমরা তো এখানে বলেই দিছি যে ইন্টারনেটের জন্য স্ট্যাটিক ডিএসসিপি ক্লায়েন্ট। হ্যাঁ, তার মানে আমি সব থেকে সহজ যেটা ডিএসসিপি ক্লায়েন্ট, আমি আগে রাউটারে ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করার মাধ্যমে রাউটারে ইন্টারনেট কনফিগারেশন করব। হ্যাঁ, তো এখানে আমার ইন্টারফেসেস, এখান থেকে গেলে আমি দেখতে পাচ্ছি ইন্টারফেস দুইটা। তো মাইক্রোটিকের যখন আমি ইন্টারফেসে ঢুকবো আর যে সামনে আর দেখি, আর মানে হচ্ছে রানিং, তার মানে রাউটারের কোনো পোর্ট রানিং আছে কিনা, চালু আছে কিনা, সেটা আমি রাউটারের ইন্টারফেস থেকে স্ট্যাটাস দেখলেই বুঝতে পারবো, বোঝা গেছে। এখানে মজার বিষয় হচ্ছে কি, আমি সব গ্রাফিক্যালি কাজ করব, কাজ করার সাথে সাথে দেখতে পারবো যে আমি এই কনফিগারটা মাত্র করলাম, মানে আউটপুটটা দেখতে পারবো। অন্য সিএলআই মোডে যখন কাজ করব, কমান্ড দিয়ে কাজটা করলাম, দেন কমান্ড দিয়ে আউটপুট দেখতে হবে, তাই না, যে কাজটা ঠিক মতো হয়ে যাবে। শো রানিং কনফিগ, যেমন ইন্টারফেসেস থেকে ইন্টারফেস লিস্ট আর ভাবে নাই। হ্যাঁ, আবার দেখাচ্ছে, দেখেন এই যে ইন্টারফেসে ক্লিক করলে চলে আসলো। আমি প্রথমে বললাম যে মূলত এই মেনুগুলো ইউজ করে কাজ করবো, আবার একটার ভিতরে অনেকগুলো আছে, এগুলো দেখলেই বুঝতে পারবেন না আস্তে আস্তে। হ্যাঁ, ইন্টারফেসেস, আচ্ছা, তাহলে এখানে আমার এই যে দুইটা পোর্ট দেখাচ্ছে, কেন আমার এই মুহূর্তে অ্যাডাপ্টার দুইটাই আছে। আমি যদি আরেকবার দেখাই, সেটিংস থেকে ভিএমআর এর সেটিংসে গেলাম, এখানে গিয়ে দেখেন যেমন নেটওয়ার্ক অ্যাডাপ্টার, নেটওয়ার্ক অ্যাডাপ্টার 2 দুইটাই আছে, এই জন্য পোর্ট দেখাচ্ছি ইথার 1 ইথার 2। যদি আরো একটা অ্যাড করি, ইথার 1 ইথার 2 ইথার 3, বুঝা গেছে। আচ্ছা, তো যেহেতু আমার ইথার 1টা ব্রিজ সিলেক্ট করা আছে, তার মানে এটাই আমার আইএসপির সাথে কানেক্টেড। মানে আমার এই যে এখানে দেখেন, আমার কিন্তু মূল কম্পিউটারে কিন্তু ডিএসসির মাধ্যমে পাচ্ছে, দেখেন এই যে ডিএসসিপি এনাবেল ইএস, মানে অটোমেটিক্যালি আইপি পাচ্ছে। সো আমি এখন ডিএসসিপি ক্লায়েন্ট যদি আমার এই মাইক্রোটিকে করে দিই, এই মাইক্রোটিকে ইন্টারনেট পেয়ে যাবে। তো রাউটারে ইন্টারনেট আছে কিনা চেক করবো কি করে, আমি নিউ টার্মিনাল এখান থেকে আমি যদি পিং করি, পিআইএনজি, নেটওয়ার্কের রিচেবিলিটি, আমার নেটওয়ার্কের স্টেবিলিটি, রিচেবিলিটি, নেটওয়ার্ক ঠিক আছে কিনা, সমস্যা আছে কিনা, সবকিছু আমি পিং কমান্ডের মাধ্যমে চেক করতে পারি। তাহলে এই যে পিং দিয়ে এখন আমি গুগল পিং করবো, GWGL, দেখেন কোনো পিং পাচ্ছে না। আবার অনেক সময় আমরা পিং করি 8.8 দিয়ে, 8.8.8, তারপর দেখেন নো রাউট টু হোস্ট আসতেছে, তার মানে 8.8 এ যাওয়ার জন্য তার কাছে কোনো রাউট নাই, ঠিক আছে। তার মানে এই মুহূর্তে এই মাইক্রোটিকে কোনো ইন্টারনেট নাই। আমরা কি করব, ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করার মাধ্যমে রাউটারে ইন্টারনেট প্রোভাইড করব, বুঝা গেছে। হ্যাঁ হ্যাঁ, যদি না আসে তাহলে, তার মানে দেখেন আমার এখানে যে পিং দিয়ে আমি গুগল দিলাম, কি বলছে, ইনভ্যালিড ভ্যালু আর আর্গুমেন্ট, সে চিনতেইছে না, ঠিক আছে। আবার আমি পিং দিয়ে 8.8 দিলাম, তারপর দেখেন নো রাউট টু হোস্ট, ঠিক আছে। যদি পিং পাইতো, যদি আমার ইন্টারনেট থাকতো, তাহলে আমার টাইম দেখাইতো, টিটিএল দেখাইতো, কিন্তু দেখাচ্ছে না, তার মানে হচ্ছে এই রাউটারে কোনো ইন্টারনেট নাই। বন্ধ করলাম কি করে পিংটা, কন্ট্রোল সি দিয়ে, বুঝা গেছে, কন্ট্রোল সি দিয়ে বন্ধ করলাম, দেখেন এই যে কন্ট্রোল সি দিয়ে বন্ধ করে দিলাম।
আচ্ছা সি। ওকে, তাহলে আমরা এখন কি করব, ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করার মাধ্যমে এই রাউটারের ইন্টারনেট কনফিগারেশন করব। কিভাবে, আইপি ডিএসসিপি ক্লায়েন্ট, আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্ট, আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্ট, এখানে গেলাম, যাওয়ার পরে হচ্ছে প্লাস ডিএসসিপি ট্যাব, প্রথম যে ইন্টারফেস ইথার 1, কেন, কারণ আমি ইথার 1টাকে বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার 1টাকেই ব্রিজ মোডে রাখছি, তার মানে আমার মূল ইন্টারফেসের সাথে ইথার 1টাই হচ্ছে ব্রিজ মোড করা আছে বা সুইচের মতো কাজ করবে। সো এটাই হচ্ছে আমার সেই ইথার 1 ইন্টারফেস। এরপরে ইউজ পিআর ডিএনএস, বাই ডিফল্ট টিক দেওয়া আছে, এর মানে হচ্ছে ডিএসসিপি সার্ভার থেকে ডিএনএস এর আইপি অটোমেটিক্যালি পেয়ে যাবে। ঠিক আছে, ইউজ পিআর এনটিপি, এর মানে হচ্ছে যদি আমার ডিএসসিপি সার্ভারে এনটিপি ক্রিয়েট করা থাকে তাহলে সেই এনটিপির ইনফরমেশনও অটোমেটিক্যালি পেয়ে যাবে। এনটিপি হচ্ছে নেটওয়ার্ক টাইম প্রোটোকল, মূলত ডিভাইসের টাইম অটোমেটিক্যালি ঠিক রাখার জন্য, কিন্তু রাউটারে ইন্টারনেট কনফিগার করার জন্য এনটিপি নট ম্যান্ডেটরি। তার মানে আমি যদি এখানে টিক নাও দেই কোনো সমস্যা নাই, কিন্তু বাই ডিফল্ট টিক দেওয়া থাকে। বুঝা গেছে? আচ্ছা, অ্যাড ডিফল্ট রাউট ইয়েস, ডিফল্ট রাউট ইয়েস মানে হচ্ছে সে অটোমেটিক্যালি গেটওয়ে পেয়ে যাবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কোনো ডিভাইসে ইন্টারনেট পাওয়ার জন্য বা ইন্টারনেট কনফিগার করার জন্য আমাকে ওই ডিভাইসটাতে আইপি অ্যাড্রেস, ঠিক আছে, উইথ সাবনেট মাস্ক, তার দুইটা ইনফরমেশন ডিএনএস এবং হচ্ছে গেটওয়ে, এই ইনফরমেশন থাকতেই হবে, তাহলে ওই ডিভাইসটা ইন্টারনেটকে রিচ করতে হবে। আমরা যে মোবাইলে ইন্টারনেট চালাই, ওয়াইফাই কানেক্ট করি, আসলে ওয়াইফাই আমাকে ইন্টারনেট দিচ্ছে না, আমাকে ইন্টারনেট দিচ্ছে কে, আমি ওয়াইফাই কানেক্ট করার পরে আমি ডিভাইসটাতে একটা আইপি অ্যাড্রেস পাই, আমি সাবনেট মাস্ক পাই, আমি ডিএনএস পাই, আমি গেটওয়ে পাই, এই ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি পাচ্ছি ডিএসসিপির মাধ্যমে। ঠিক আছে, যেহেতু মোবাইলে কেবল লাগানো যায় না, এই জন্য ওয়াইফাইটা হচ্ছে আমার মিডিয়া, আর কিছুই না, কিন্তু ওয়াইফাই আমাকে ইন্টারনেট দিচ্ছে না। বুঝা গেছে? এই ইনফরমেশনগুলো যখন আমার ডিভাইস বা মোবাইল পাচ্ছে তখন আমার মোবাইল থেকে ইন্টারনেট অ্যাক্সেস করা যাচ্ছে। একইভাবে ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করলে এই রাউটার অটোমেটিক্যালি এই ইনফরমেশনগুলো পেয়ে যাবে। এখন আমি ওকে দেই। ঠিক আছে, দেখেন ইথার 1 আইপি একটা এখানে দেখাচ্ছে। হ্যাঁ, তা আমি এখানে ওকের পরিবর্তে আমি অ্যাপ্লাই দিতে পারতাম। অ্যাপ্লাই দিলে যেটা হইতো, আমার কনফিগারেশনটা লাইভে চলে যাইত, কনফিগারেশন লাইভে চলে যাইতো, কিন্তু এই উইন্ডো চলে যাইতো না। এই উইন্ডো কখন যাবে, অ্যাপ্লাই দেওয়ার পরে আমি হয় ওকে দিব, আদারওয়াইজ ক্লোজ করে দিব। আর আমি যদি ডিরেক্ট ওকে দিয়ে দেই তখন আমার একবারে কনফিগারেশন হয়ে গেল এবং উইন্ডো চলে গেল। বুঝা গেছে? যখন আমরা মানে কাজ করতে করতে যখন আমাদের ফ্রি হ্যান্ড চলে আসবে তখন আর অ্যাপ্লাই ওকে না মানলেও সমস্যা না, ডিরেক্ট আমি ওকে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। বুঝা গেছে? এই জন্য দেখবেন আমরা কাজ করার সময় কোনো সময় শুধু ওকে দিব, কোনো সময় অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দিয়ে ওকে একটু পরে দিব, এটা হতে পারে কাজের প্রয়োজনে, এটা আপনারা বুঝে যাবেন দেখতে দেখতে। হ্যাঁ, ওকে, তাহলে এই ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করার সাথে সাথে এই রাউটার কি কি পাইছে, আইপি অ্যাড্রেস, আইপি থেকে অ্যাড্রেস, মাইক্রোটিকের আইপি অ্যাড্রেস বসানোর বা চেক করার লোকেশন একটাই, আইপি অ্যাড্রেসেস। এখানে গিয়ে দেখেন এই যে আমার আইপি অ্যাড্রেস দেখাচ্ছে ইথার 1 ইন্টারফেসে আইপি দেখাচ্ছে 13.13/24, তার মানে হচ্ছে এই যে সাবনেট মাস্কের কাজ এখানে হয়ে গেছে। কেন, সিআইডিআর দেওয়া আছে, আমরা আইপির ক্লাসে বলছিলাম যে আমি সাবনেট মাস্কের পরিবর্তে আমি সাবনেট বিট কয়টা আমি স্ল্যাশ দিয়ে দিতে পারি, তাহলে সাবনেট বিট হচ্ছে আমার 24টা, এই যে 24 দেওয়া আছে, সাবনেট মাস্ক কাজ হয়ে গেছে। তাহলে এখানে আইপি উইথ সাবনেট মাস্ক, সামনে একটা ডি দেখাচ্ছে, ডি কেন, কারণ এই আইপিটা অটোমেটিক্যালি লার্ন করছে, ডি ফর ডাইনামিক। ঠিক আছে, অটোমেটিক্যালি লার্ন করছে, এই জন্য এখানে ডি আসছে, আর যখন ম্যানুয়ালি আইপিটা বসাই দিব তখন ডি থাকবে না। আচ্ছা, তারপরে হচ্ছে কি আইপি ডিএনএস, অটোমেটিক্যালি ডিএনএস পেয়ে গেছে, এই যে ডাইনামিক ডিএনএস। তাহলে তিনটা হইলো, আরটা কি ডিফল্ট গেটওয়ে, আইপি থেকে রাউট, এখানে কি এই দেখেন ডিফল্ট গেটওয়ে পেয়ে গেছে। ডিফল্ট গেটওয়ে কেন বলা হচ্ছে, কারণ ডেস্টিনেশন 0/0, 0/0 মানে হচ্ছে 0.0.0.0/0, এটাই হচ্ছে 0/0 অন এনি ম্যাচ, এনি আইপি ফোন নেটওয়ার্ক।
জাস্ট গেটওয়েতে চলে আসছে। এটাকে বলা হচ্ছে ডিফল্ট গেটওয়ে বা গেটওয়ে। হ্যাঁ, ওকে। এখন দেখেন আমরা একটু আগে পিং করছিলাম, গুগল পিং পাই না, এখন পিং করে পাচ্ছি 42 মিলিসেকেন্ড। ক্লিয়ার? এই ডটটি দেখি পাচ্ছি। মানে একটা ডিভাইসে ইন্টারনেট পাওয়ার জন্য আমার আইপি অ্যাড্রেস উইথ সাবনেট মাস্ক, ডিএনএস এবং গেটওয়ে থাকতে হবে। ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করে যেটা হলো, অটোমেটিক্যালি ইনফরমেশনগুলো লার্ন করছে, আমাকে ম্যানুয়ালি কনফিগার করতে হয়নি, শুধু ডিএসসিপি ক্লায়েন্ট এনেবল করে দিলাম, ব্যাস আমার বাকি সব ইনফরমেশন চলে আসলো, আমার এই ডিভাইস ইন্টারনেট পেয়ে গেল। আইপি থেকে অ্যাড্রেসেস পেলাম আর কি বললাম কি ওয়্যান কনফিগারেশনের মধ্যে আমরা একটা ওয়্যান দেখলাম, সেটা হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট। হ্যাঁ, ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করার সাথে সাথে রাউটারে ইন্টারনেট চলে আসছে, আমরা যদি গুগল পিং করি, গুগল পিং করে পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা কোনো ডিভাইসে শুধু মানে এই ডটের চেক করেই কিন্তু এনশিওর করা যাবে না যে হ্যাঁ এটা পারফেক্টলি ইন্টারনেট কাজ করবে। কেন? আমাদেরকে একসাথে যে কোনো একটা ডোমেইন নেম পিং দিতে হবে বা কোনো একটা ইউআরএল। হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে ডিএনএস পারফেক্টলি কাজ করতেছে। ওকে, এই জন্য অলওয়েজ আমরা যেটা করি, গুগলটাকে পিং করে দিই। আচ্ছা, তাহলে এরপরে ওয়্যান কনফিগারেশনের আরেকটা স্টেপ হচ্ছে স্ট্যাটিক। ঠিক আছে, ম্যানুয়ালি কনফিগারেশন করা। তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে ম্যানুয়ালি, মনে করেন আমাকে নোটপ্যাডটা ওপেন করি, লিখি না, আইপি আমাকে দিয়েছে, আইএসপি বলছে ভাই আপনি এই আইপিটা বসাবেন, আপনি ইন্টারনেট পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, গেটওয়ে আমাকে বলে দিয়েছে, এটা হচ্ছে আমার গেটওয়ে, আর ডিএনএস আমাকে বলে দিয়েছে। বুঝা গেছে? তাহলে আইপি অ্যাড্রেস, গেটওয়ে এবং ডিএনএস, আর আইপির সাথে সিআইডি সাবনেট মাস্ক চলে আসে এখানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখন ডিএসসিপি ক্লায়েন্টটাকে ডিজেবল করে দেই। দেখেন এটাকে ডিজেবল বলে কেন? কনফিগারেশনটা আমি রিমুভ করে দিলাম না, আছে, কিন্তু এখন ইনঅ্যাক্টিভ করে দিলাম, তাহলে ডিজেবল। যেমন হ্যাঁ, আবার যদি এনাবেল করতে চাই, তাহলে টিক চিহ্ন দেব, এনাবেল হয়ে গেছে। ঠিক আছে, যদি মাইনাস করে দেই মানে রিমুভ, তাহলে এটা চলে যাবে। এখন ধরেন ভুল করে আমি রিমুভ করেই দিছি, হয় না যে অনেক সময় ভুল করে মাত্র ক্লিক করে দিছি, কিন্তু মনে হলো যে না এটা ভুল হয়ে গেছে, তাহলে ইনস্ট্যান্ট আমি ব্যাক করতে পারবো। কিভাবে? উপরের দিকে আনডু আছে, এই যে ক্লিক করব, হয়ে চলে আসবে। ক্লিক করছি না, ক্লিক করছি, চলে আসছে। বুঝা গেছে? তাহলে আপাতত ডিজেবল করে রাখি, ডিজেবল। এখন দেখেন আমার কিন্তু ইন্টারনেট নাই, নো রাউট টু হোস্ট, ইন্টারনেট নাই। ঠিক আছে, তাহলে আমি এখন ম্যানুয়ালি কনফিগারেশন করব। ওকে, তাহলে ম্যানুয়ালি আমাকে এখানে বলে দিছে যে আমার এই হচ্ছে আইপি অ্যাড্রেস, গেটওয়ে, ডিএনএস। হ্যাঁ, মানে আইপির সাথে সাবনেট মাস্ক আছে, তাহলে আইএসপি বলে দিছে। তাহলে আইপি অ্যাড্রেসেস প্লাস আমি আইপির সাথে সিআইডিআর দিয়ে দিলাম। বুঝা গেছে? আমি যদি লিখে দেই, টাইপ করে দিই, দেখেন কিরকম হবে, 192.168.13.13/24 আমাকে আইএসপি এই আইপিটা দিয়ে দিছে। এখন আমি কোন ইন্টারফেসে বসাবো? আইএসপি থেকে কেবলটা আমার রাউটারে যে পোর্টে লাগাবো। ঠিক আছে, আইপি অ্যাড্রেস আমরা এইভাবে অ্যাসাইন করলাম। দেখেন নেটওয়ার্ক অটোমেটিক্যালি চলে আসবে, আর ইন্টারফেসটা সিলেক্ট করতে হবে। তার মানে আইপি অ্যাড্রেস যখন ম্যানুয়ালি বসাবো, আমার হচ্ছে আইপি উইথ সিআইডিআর এবং হচ্ছে ইন্টারফেস, আর এই নেটওয়ার্ক ফিল্ড অটোমেটিক্যালি চলে আসবে। কিভাবে? আইপি অ্যাড্রেস এবং হচ্ছে এর জন্য যে সাবনেট মাস্ক লজিক্যাল এন্ড করেই নেটওয়ার্কটা এখানে চলে আসবে। বুঝা গেছে? অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, তাহলে আমি এখন ইন্টারফেস ইথার1 কেন দিলাম? কারণ আইএসপি থেকে কেবলটা ইথার1 এ আমি ইন করছি, ইথার1টা কি করছি, ব্রিজ মোড করছি, এই জন্য। এখন আমি অ্যাপ্লাই দেই, দেখেন 13.0 চলে আসছে। বুঝা গেছে? ওকে দেই, ব্যাস। তাহলে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা শেষ। এরপরে কি ডিএনএস, আইপি ডিএনএস, এটা চলে যাবে একটু পরেই। বুঝা গেছে? আরও যদি থাকে তাহলে আমি সেটা এখানে দিব, আমার তো অ্যাক্টিভ। এরপর হচ্ছে রাউটস, আইপি রাউটস,
দেন হচ্ছে প্লাস, ডেস্টিনেশন 0/0 থাকবে, জাস্ট গেটওয়েটা হচ্ছে আমার 13.1। ঠিক আছে, একটু আগে এটা ডিএস ছিল, এখন শুধু এএস, অ্যাক্টিভ স্ট্যাটিক। অ্যাক্টিভ স্ট্যাটিক, অ্যাক্টিভ স্ট্যাটিক, এই পয়েন্টার ধরে দেখাবে অ্যাক্টিভ স্ট্যাটিক। হ্যাঁ, আচ্ছা, এখন আমি গুগল পিং করি, এই ডটে পিং পাচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে কি স্ট্যাটিক ওয়েতে রাউটারের ইন্টারনেট কনফিগারেশন। তাহলে আমাদের এই 4 ধরনের ওয়েন কনফিগারেশনের মধ্যে আমরা আজকে দুইটা দেখলাম, ডিএসসিপি ক্লায়েন্ট আর এটা হচ্ছে কি স্ট্যাটিক। হ্যাঁ, তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ক্লাসে বা ল্যাবের মধ্যে স্ট্যাটিকটাই করবো, কেন ডিএসসিপি ক্লায়েন্টটাই করবো, কেন এটা আমার জাস্ট সিঙ্গেল একটা ক্লিকে হয়ে যাচ্ছে, এই জন্য জাস্ট ইন্টারনেট লাগবে এই কারণে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের এখন ব্রেক থাক, আমরা আবার 5:50 শুরু করবো। হ্যাঁ, মূলত প্যাকেজ ম্যানেজমেন্ট শিখব, রাউটারের সফটওয়্যার ম্যানেজমেন্ট বা প্যাকেজ ম্যানেজমেন্ট। তো শেষ থেকে ধরি যে নিউ প্যাকেজ ইনস্টল, তো কিভাবে একটা সিঙ্গেল প্যাকেজ বা নতুন প্যাকেজ ইনস্টল করতে হয়। হ্যাঁ, তো আমি মাইক্রোটিকে আগে লগ ইন করি, তো এই হচ্ছে উইনবক্স দিয়ে আসলাম। এখানে আসার পরে মাইক্রোটিকের প্যাকেজ চেক করার জন্য আমাকে যেতে হবে সিস্টেম প্যাকেজেস এখানে। তো দেখেন এখানে বেশ কিছু প্যাকেজ ইনস্টল করা আছে, ভার্সন কত 6.48.7। আচ্ছা, তো এই হচ্ছে মাইক্রোটিকের এগুলো প্যাকেজ এই মুহূর্তে ইনস্টল করা আছে। হ্যাঁ, তো এখানে বেশ কিছু, এখানে দেখেন বাটন আছে বা অপশন আছে, যেমন এনাবেল, ডিজেবল, আনইনস্টল, আনশিডিউল, ডাউনগ্রেড, চেক ইনস্টলেশন বা চেক ফর আপডেট, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি কি। তো আমরা আগে এই কাজগুলো শিখি। হ্যাঁ, তো ধরেন আমি কোনো একটা প্যাকেজকে ডিজেবল করতে যাচ্ছি, তাহলে যে প্যাকেজটাকে ডিজেবল করতে চাই সেই প্যাকেজটাকে সিলেক্ট করার পরে আমি ডিজেবলে ক্লিক করব। ডিজেবলে ক্লিক করার পরে দেখেন শিডিউল ফর ডিজেবল, তো এর মানে হচ্ছে এই প্যাকেজটা ডিজেবলড হয়ে যাবে, অর্থাৎ প্যাকেজটা যে অ্যাক্টিভিটিস বা এটার পরিবর্তে আমি যে অপশনটা পাচ্ছিলাম এনটিপি ক্লায়েন্ট, এনটিপি সার্ভার, এই দুটো অপশন আর পাবো না। ঠিক আছে, কিন্তু প্যাকেজটা এখান থেকে রিমুভ হবে না, এনটিপি এখান থেকে রিমুভ হবে না। হ্যাঁ, এনটিপি এখানে থেকেই যাবে, রিমুভ হবে না, বুঝা গেছে। আর আনইনস্টল মানে হচ্ছে এখান থেকে রিমুভ হয়ে যাবে, আর ডিজেল মানে প্যাকেজটা হাইড হয়ে থাকবে, জাস্ট ইনঅ্যাক্টিভ। তো এখন কিভাবে কাজ করবে, শিডিউল ফর ডিজেবল মানে হচ্ছে রাউটার যখন নেক্সট রিবুট হবে তখনই এটা ডিজেবল হয়ে যাবে, বুঝা গেছে। তাহলে আমি এখন রিবুট দিয়ে দিচ্ছি, সিস্টেম রিবুট। দেখেন ভিএমওয়্যার এর মাইক্রোটি রিবুট হচ্ছে, কারণ আমার তো মাইক্রোটি এটাই কাজ করতেছি উইনবক্স দিয়ে। রিবুট হয়ে গেছে। দেখেন এনটিপি এখন কি হাইড হয়ে আছে, সামনে এক্স ফর ডিজেবল। হ্যাঁ, আচ্ছা, আর সিস্টেম দেখেন এনটিপি ক্লায়েন্ট, এনটিপি সার্ভার ছিল না, এখন কিন্তু এখানে আর নাই। তার পরিবর্তে কি দেখতে পাচ্ছি, এসএনটিপি ক্লায়েন্ট দেখতে পাচ্ছি। মানে যখন কোনো মাইক্রোটি রাউটারে এনটিপি প্যাকেজ ইনস্টল থাকবে না, তখন আমরা অপশনটা পাবো এসএনটিপি ক্লায়েন্ট, শুধু একটাই পাবো, এটার কাজ পরে দেখাবো এই আর কি। এবার যদি এনাবেল করতে চাই, তাহলে আবার যে প্যাকেজটাকে এনাবেল করব সেই প্যাকেজটাকে সিলেক্ট করব, এনাবেলে ক্লিক করব, শিডিউল ফর এনাবেল, নেক্সট রিবুট হলে এনাবেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অনুরূপভাবে আনইনস্টল মানে কি রিমুভ হয়ে যাবে, এখানে থাকবেই না। ঠিক আছে, আর আনশিডিউল মানে কি, ধরেন আমি শিডিউল করছি কিন্তু এটাকে ক্যান্সেল করে দিব, তাহলে আনশিডিউল, ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখন আমি এটাকে এনাবেল না করে আনইনস্টল করে দিচ্ছি, কারণ আমি এখন এনাবেলে ক্লিক করে রিবুট দিলে এনাবেল হয়ে যাবে, এটা আপনারা করে নেবেন, এতটুকুই জাস্ট। আমি একেবারে আনইনস্টল করে দিচ্ছি, শিডিউল ফর আনইনস্টল, দেখবেন এখন আর থাকবে না, এখানে সিস্টেম রিবুট।
ঠিক আছে, রিবুট হয়ে গেছে। দেখেন এখন আর এনটিপি প্যাকেজটাই এখানে নেই, আনইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি ইনস্টল করব কিভাবে? যখন আমরা মাইক্রোটিকে কোনো সিঙ্গেল প্যাকেজ ইনস্টল করব, মাইক্রোটিকে যখন কোনো সিঙ্গেল প্যাকেজ ইনস্টল করব, তখন আমাকে দুইটা বিষয় কনসিডার করতে হবে বা খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, রাউটারে অপারেটিং সিস্টেম ভার্সন কত। নাম্বার টু, রাউটারের আর্কিটেকচার কি। তাহলে আমি সিস্টেম থেকে রিসোর্সে গেলে একই সাথে দুই ইনফরমেশন পেয়ে যাব। সিস্টেম, রিসোর্সেস, এখানে গিয়ে দেখেন আর্কিটেকচার নেম x86 এবং এই যে ভার্সন পাচ্ছি 6.48.7। আমাকে এই দুইটা বিষয়কে মিলাইতে হবে, আর্কিটেকচার এবং হচ্ছে কারেন্ট ওএস ভার্সন। এখন আমি এই সেম আর্কিটেকচার এবং কারেন্ট ওএস ভার্সনের বা এই ভার্সনের আমাকে এক্সট্রা প্যাকেজ বা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তাহলে কোথায় পাবো? মাইক্রোটিকের ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে সফটওয়্যারে যাব, মাইক্রোটিকের ওয়েবসাইটে গিয়ে সফটওয়্যারে গিয়ে আমার ভার্সন হচ্ছে 6.48.7, এই ভার্সন পাইলাম, মানে প্রথম কলাম। এবার আমার আর্কিটেকচার মিলাইতে হবে, আর্কিটেকচার হচ্ছে x86। ঠিক আছে, দেন হচ্ছে এক্সট্রা প্যাকেজ, এই হচ্ছে সেই এক্সট্রা প্যাকেজেস। ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। বুঝা গেছে? এটাকে আমি মুভ করে ওখানে নিয়ে যাই। হুম, বাই ডিফল্ট প্যাকেজ ইনস্টল করা থাকবে, যেটা থাকবে না সেটাকে ইনস্টল করে নিতে হবে। এটাকে স্টার্ট করে ফেলি এখানে। দেখেন, তাহলে এখান থেকে আমার এনটিপি প্যাকেজটা লাগবে। আচ্ছা, তাহলে এই এনটিপি প্যাকেজটা আমি এখান থেকে কপি করব। হ্যাঁ, কপি করে উইনবক্সে ফাইল, এই ফাইলে গিয়ে পেস্ট করে দেব। তাহলে প্যাকেজটা চলে আসছে এখানে। এবার রিবুট দেব, সিস্টেম রিবুট, রিবুট দিলে ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এখন দেখি। দেখেন সিস্টেম প্যাকেজেস, এই যে এনটিপি দেখতে পাচ্ছি, সিস্টেম, এনটিপি ক্লায়েন্ট, এনটিপি সার্ভার অপশন দেখতে পাচ্ছি। বুঝা গেছে? এইভাবে মাইক্রোটিকে একটা সিঙ্গেল প্যাকেজ ইনস্টল করা যায়। হুম, বুঝা গেছে? আচ্ছা, তাহলে আর আমরা এই পর্যন্ত দেখলাম। ডাউনগ্রেড হচ্ছে জাস্ট আমি এখন আছি 6.48.7, ডাউনগ্রেড দিলে এর পূর্বের ভার্সনে চলে যাবে। সাধারণত এটা করা হয় না আর কি, ডাউনগ্রেড এতটুকু দিলেই হয়ে যাবে। চেক ইনস্টল চেক করার জন্য আর কি, কতটুকু কি আপডেট। হ্যাঁ, ডাউনগ্রেড দেখাচ্ছি না। হ্যাঁ, এটা আসলে সহজ, ক্লিক করলেই হয়ে যাবে ডাউনগ্রেড। আচ্ছা, এরপরে হচ্ছে প্যাকেজ আপগ্রেডেশন। এটা হচ্ছে মূল ওএসটা আপগ্রেড করার জন্য, মূল ওএসের যে ভার্সন, সিস্টেম, রিসোর্সেস, এই যে এখানে ভার্সন দেখাচ্ছে কত 6.48.7, এই ভার্সনটা আমরা আপগ্রেড কীভাবে করতে পারি।
তো মাইক্রোটিকে এই ভার্সনটা আমরা 3 ভাবে আপগ্রেড করতে পারি, 3 ভাবে। তো এক নম্বর হচ্ছে সব থেকে সহজ, যেটা সব থেকে সহজ সেটা হচ্ছে কি সিস্টেম প্যাকেজেস, এখানে যাওয়ার পরে চেক ফর আপডেট। এখানে দিলে কি হবে, এই চেক ফর আপডেটের মাধ্যমে তাহলে অটোমেটিক্যালি এই রাউটারের জন্য আপডেট ভার্সন সিলেক্ট করে ডাউনলোড করে ইনস্টল করে নেবে। জাস্ট আমরা ইনস্টলেশন দেওয়ার কাজ, এতটুকু। এটা সব থেকে সহজ। কেন? কারণ যখন কোনো মাইক্রোটিকের ওএস আমরা আপডেট করব, তখন মাইক্রোটিকের আর্কিটেকচার অনুযায়ী ফাইল লাগবে, আর্কিটেকচার অনুযায়ী ফাইল লাগবে, ঠিক আছে? দেন সেই ফাইলটাকে এখানে আবার ইনস্টল করতে হবে। আচ্ছা, তো এই জন্য সব থেকে সহজ হচ্ছে সিস্টেম প্যাকেজের চেক ফর আপডেট। এটা হলে আমাদের আর কোনো আর্কিটেকচার খেয়াল করতে হবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে এইটার জন্য জাস্ট একটা কন্ডিশন ফুলফিল করতে হবে, সেটা হচ্ছে কি যে আমাদের রাউটারে ইন্টারনেট থাকতে হবে, রাউটারে ইন্টারনেট থাকতে হবে, ঠিক আছে? রাউটারে ইন্টারনেট না থাকলে কিন্তু চেক ফর আপডেট দিয়ে আমি আপগ্রেড করতে পারবো না। বুঝা গেছে? তাহলে রাউটারে তো আমাদের অলরেডি ইন্টারনেট আছে, রাউটারে অলরেডি ইন্টারনেট আছে, কোনো সমস্যা নাই। তাহলে এখন আমি কি করব, সিস্টেম প্যাকেজেস দেন চেক ফর আপডেট। এইখানে গিয়ে বেশ কিছু অপশন আছে। চ্যানেল, এখানে ক্লিক করলাম, একটা আছে লং টার্ম, স্টেবল, টেস্টিং, ডেভেলপমেন্ট, আপগ্রেড। তাহলে আমরা কোনটা সিলেক্ট করব? আমরা অলওয়েজ যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে লং টার্ম। লং টার্ম সিলেক্ট করলাম, বলতেছে latest version 6.48.7 installed 6.48.7 system is already up to date, ঠিক আছে? তার মানে আপডেট অলরেডি আছে। যেহেতু আমরা এখন শিখবো, তাহলে আমরা কি করি, স্টেবল সিলেক্ট করি, তাহলে বলছে নিউ ভার্সন অ্যাভেলেবেল, ঠিক আছে? এছাড়া কি কি আছে, টেস্টিং, ডেভেলপমেন্ট। আমরা কখনোই রিয়েল মাইক্রোটিকের টেস্টিং ডেভেলপমেন্ট দিব না। আপগ্রেড হচ্ছে আমি একবার ভার্সন চেঞ্জ করে ইয়েতে চলে যাব, 7 এ চলে যাব। বুঝা গেছে? 7 ভার্সনে চলে আপগ্রেড যদি দেই, এই যে সে 6 থেকে 7 এ চলে যাবে। কিন্তু আমরা কখনোই মানে এই আপাতত বা কোনো রিয়েল মাইক্রোটিকের টেস্টিং ডেভেলপমেন্ট আপগ্রেড হুট করে দিব না, না চিন্তা করে। হ্যাঁ, তবে অলওয়েজ যেটা করতে পারি যে লং টার্মটা আমি চেক করতে পারি, যে লং টার্ম সিলেক্ট করলাম, যদি আপডেট থাকে, যদি দেখা যায় লেটেস্ট ভার্সন এত, এখানে নিচে দেখবেন নিউ প্যাকেজ অ্যাভেলেবেল, নিউ প্যাকেজ অ্যাভেলেবেল, বা স্টেবল দেখেন এই যে লেটেস্ট ভার্সন এত, এই যে নিউ ভার্সন ইজ অ্যাভেলেবেল দেখাচ্ছে, তাহলে আমি আপডেটটা দিতে পারি। এখন এখানে অপশনটা হচ্ছে যে আমাকে ডাউনলোড অথবা ডাউনলোড অ্যান্ড ইনস্টল। যদি শুধু ডাউনলোড দেই তাহলে এই নতুন ফিচারগুলো ডাউনলোড হয়ে থাকবে, নেক্সট যখন রিবুট হবে তখন ইনস্টল হবে। মাইক্রোটিকের এনাবেল, ডিজেবল, রিবুট বা আনইনস্টল, মানে ইনস্টল বা আনইনস্টল যা কিছু করি না কেন, ফাইনালি রিবুট দিতে হবে। রিবুট দিলে সেটা কাজ করে। নর্মালি উইন্ডোজে কি করি, নেক্সট 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 করি, ক্লিক করে, তাই না? নেক্সট 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 করি, এই ইনস্টল করি। আনইনস্টল করলেও কিন্তু আনইনস্টলে ক্লিক করে নেক্সট দিয়ে দিই, আনইনস্টল হয়ে যায়। এরকম মাইক্রোটির ক্ষেত্রে তা না। মাইক্রোটির ক্ষেত্রে কি করব, ইনস্টল, তাহলে প্যাকেজটা রেখে দিয়ে রাউটার রিবুট দেবো। কি করব, আনইনস্টল, প্যাকেজটাকে আনইনস্টলে ক্লিক করে রিবুট দিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে এখানে ডাউনলোড দিলে প্যাকেজের ফিচারগুলো ডাউনলোড হয়ে থাকবে, নেক্সট রিবুট হলে রিস্টার্ট হবে। আর ডাউনলোড আর ইনস্টল দিলে যেটা হবে সেটা হচ্ছে যে একবারেই ডাউনলোড হয়ে সাথে সাথে রিস্টার্ট হয়ে যাবে, হ্যাঁ, বা রিবুট হয়ে যাবে এবং প্যাকেজগুলো ইনস্টল হয়ে যাবে। তবে এই প্রসেসগুলো চলাকালীন রাউটারের জন্য পাওয়ার ফেলার না হয়, মানে যেন ইলেকট্রিসিটি পাওয়ারটা চলে না যায়, রাউটার হুট করে বন্ধ না হয়ে যায়। যখন প্যাকেজ ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করব তখন রাউটারের পাওয়ার ফেলার হওয়া যাবে না। বুঝা গেছে? তো এইখানে আমার পাওয়ারের কোনো ইস্যু নাই, পাওয়ার যাবে না। তো এখন আমি এখানে ডাউনলোড ইনস্টল দিয়ে দিচ্ছি। কি বলবেন? তাহলে এখানে আমাদের চেক ফর আপডেট, সো যেটা করব সেটা হচ্ছে ডিএনএসটাকে দিয়ে নেই, স্টেবল, ডাউনলোড ইনস্টল দিয়ে দিলাম। ডাউনলোড হয়ে সাথে সাথে রিবুট হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, অটোমেটিক হয়ে যাবে। এখানে আমার রাউটারের আর্কিটেকচার কোনো কিছু মিলাইতে হবে না, অটোমেটিক কাজ করবে। সে অটোমেটিক এই আর্কিটেকচার অনুযায়ী ফাইল ডাউনলোড করে নিচ্ছে এবং ইনস্টল করে নেবে।
ইনস্টলেশন মানে হচ্ছে জাস্ট রিবুট হওয়া, আর কিছু রিবুট হলে ইনস্টল হয়ে যায়। এটা রানিং ব্রাউজারে যখন এভাবে দেওয়া হলো তখন কোনো ধরনের সমস্যা হবে না? মানে এই যে ডাউনলোড এবং ইনস্টল সমস্যা বলতে এটা হচ্ছে জাস্ট যখন রাউটার রিবুট হবে তখন ওই রাউটারের সার্ভিস বন্ধ হয়ে যাবে, ক্লায়েন্ট ইন্টারনেট পাবে না, ঠিক আছে, কিন্তু রাউটারের কনফিগারেশন চলে যাবে না, রাউটার যে কনফিগার করা আছে ওগুলো যাবে না, থাকবে, সো কোনো সমস্যা নেই। এখন দেখেন আমার 6 আচ্ছা এই দেখেন সমস্যাটা কি, আপডেট দেওয়ার পরও 6.48.49 পয়েন্টে যায়নি, 48-এ রয়ে গেছে। তাহলে এটা কেন? এটা আসলে পিসি বেসটা কাজ করতেছি এই জন্য এটা হতে পারে, কিন্তু এটাই প্রসেস। এখন হইল না, তাহলে এখন কি করব? আরেকটা ওয়ে আছে। আরেকটা ওয়ে কি? আমার আর্কিটেকচার কি? সিস্টেম রিসোর্সেস 6.x86, তাই না? তাহলে x86 আর্কিটেকচার, আমি এই আর্কিটেকচারের মেইন প্যাকেজ ডাউনলোড করব। তাহলে x86 এই যে মেইন প্যাকেজ, হ্যাঁ মেইন প্যাকেজ, এটা তো 6.48.7, আমি ডাউনলোড করবো 6.49, তার মানে হচ্ছে এটা। ক্লিক করলাম, এবার দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে এখন আমি এই ফাইলটাকে এখান থেকে কপি করব, কপি করে আমি এখানে ফাইলে পেস্ট করে দিব। এটা হচ্ছে নেক্সট স্টেপ, এটার জন্য রাউটারে ইন্টারনেট লাগবে না। সেকেন্ড স্টেপ এটা, আগেরটা ছিল চেক ফর আপডেট, প্রথম স্টেপ সব থেকে সহজ, যে কেউ দিতে পারবে। আর এটা হচ্ছে আর্কিটেকচার অনুযায়ী ফাইলটাকে ডাউনলোড করতে হবে, তারপরে উইনবক্সে আপলোড করে দিলাম ফাইল মেনুতে, দিয়ে এখন রাউটার রিপোর্ট দেব, ঠিক আছে। এখন রাউটার রিপোর্ট দিলে দেখবেন 6.48.7 থেকে 6.49.8-এ চলে যাবে। হ্যাঁ, রিপোর্ট দেই, সিস্টেম রিপোর্ট ইয়েস, কিন্তু রাউটারের কনফিগারেশন চলে যাবে, কনফিগারেশন থাকবে, যা করা আছে থাকবে। আমাদের ওএস এর ভার্সন চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ 6.49.8। কিভাবে করলাম? এই আর্কিটেকচার অনুযায়ী মেইন ফাইল ডাউনলোড করলাম, আপলোড করে দিলাম, রাউটার রিপোর্ট দিলাম, হয়ে গেল। আর প্রথম ছিল চেক ফর আপডেট, ওইটাও হয়তো এখানে কাজ করে না, সামহাউ পিসি বেসড, সো এটা অডিট হওয়ার কোনো কারণ নেই, প্রসেস কিন্তু একটাই। বুঝা গেছে? তাহলে যদি কারো রাউটার ওইভাবে না হয়, এইভাবেও আর্কিটেকচার অনুযায়ী ফাইল ডাউনলোড করে দিয়ে দিলেও চলে যাবে। দেখেন কনফিগার কিন্তু রয়ে গেছে, কনফিগার যায়নি। আমি এখন গুগল পিং করি, দেখেন এইখানে পাসওয়ার্ড চাচ্ছে, এটা 6.49-এর ডিফল্ট ইয়ে আর কি, পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড সেট করে দিই অ্যাডমিন। এবার আমি পিং দিই, গুগল পিং দিই, দেখেন পিং করে পাচ্ছি। বুঝা গেছে? সো আমরা কোন পর্যন্ত দেখলাম? দেখেন 3 ওয়েজ অফ প্যাকেজ আপগ্রেডেশনের মধ্যে আমরা দুইটা দেখলাম, চেক ফর আপডেট আর হচ্ছে আর্কিটেকচার অনুযায়ী ফাইল ডাউনলোড করব, আপলোড দিব, দেন হচ্ছে রিবুট দিব, ঠিক আছে। এরপরেটা হচ্ছে নেট ইনস্টল, যেটা আমাদের আজকে নাই, এটা আমাদের অন্য ক্লাসে আছে। নেট ইনস্টল একেবারে সম্পূর্ণ নতুন করে কীভাবে ইনস্টল দেওয়া যায়। ধরেন আমি এই রাউটারে ঢুকতেও পারতেছি না, রাউটারে কোনোভাবেই অ্যাক্সেস নিতে পারতেছি না, এই জন্য আমি পাসওয়ার্ড জানি না, সাপোজ কোনোভাবে নিতে পারতেছি না, বা ওয়েসের প্রবলেম হয়ে গেছে, তখন আমি কি করব? নেট ইনস্টল দিয়ে পুরোপুরি ওয়েস দিয়ে দেবো। তাহলে এখান থেকে আরেকটা বাকি থাকলো, সেটা হচ্ছে লাইসেন্স। লাইসেন্সটা ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখবো এর সাথে, এই জন্য এই যে দুইটা কম্বাইনলি হবে আর কি, লাইসেন্স এবং হচ্ছে দেখেন সিএলআই মোড কনফিগারেশন, আর হচ্ছে এখানে ল্যান কনফিগারেশন। ল্যান মানে হচ্ছে ইন্টারনেট এখন আমরা প্রোভাইড করবো। তাহলে তিনটা, সিএলআই মোড কনফিগারেশন, ল্যান কনফিগারেশন এবং হচ্ছে লাইসেন্স, এই তিনটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ শেষ করব। বুঝা গেছে?